হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো ভাই, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং এই টপিকটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট, খুবই সিগনিফিকেন্ট। কেন? কারণ এই যে টপিকটা দেখো, লুইস ডট গঠন, এটা আমাদের এসএসসি এর বইও নাই, আবার এইচএসসি এর বইও নাই। হ্যাঁ, কোনো বইতে কিন্তু সুন্দর মতো উল্লেখ নাই। যেসব বই আছে সেগুলো খুব ভাষা নলেজ। সো আমি চেষ্টা করব এই টপিক থেকে তোমাদের যা যা গুরুত্বপূর্ণ, যা যা জানা দরকার সব একটা ভিডিওতেই বলে দেওয়ার জন্য। ওকে, সো মানে এই টপিকটা আমরা কেন পড়তেছি? কারণ এটা দিয়ে আমরা যৌগমূলকের কাঠামোটা ব্যাখ্যা করতে পারি। ওকে, তোমরা হচ্ছে যৌগমূলকের সংকেত, তারপর আধান, তারপর হচ্ছে জারণ মান, এইসব হচ্ছে পুরো মুখস্থ করো, তাই তো? যেমন ধরো সালফেটের কত 2-, বাট কেন এটা 2- হয় সেগুলাই হচ্ছে মেইনলি আমরা এই থিওরির মাধ্যমে বুঝতে পারবো। তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করতে পারি। আচ্ছা, সো প্রথমে আমরা একটু কনটেক্সটটা দেখে নিব যে এই টপিকটা আসলে কিসের সাথে রিলেটেড। তো আমরা সবাই কিন্তু ভাই মোটামুটি সমযোজী বন্ধন সম্পর্কে একটা নলেজ এখন রাখি, তাই না? তো আমাকে তো বলো তো, সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়? ইলেকট্রনের শেয়ারিং এর মাধ্যমে, তাই তো? এখন একটু খেয়াল করে দেখো তো, এই প্রশ্নটা তোমাদের মাথায় আসছে কিনা যে ভাই, ইলেকট্রন তো নেগেটিভলি চার্জ, তাই না? সেম চার্জ, তাহলে দুইজনকে তো একে অপরকে তো বিকর্ষণ করার কথা, তাই না? এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে তারা কিভাবে কাছাকাছি আসবে? তাদের শেয়ারিংটা কিভাবে হয়? কাছাকাছি আসলে তাদের মধ্যে বিকর্ষণ হওয়ার কথা না, তাই না? এরকম তো হয় না। কেন এরকম হয় না সেটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিভিন্ন বিজ্ঞানী হচ্ছে আমাদের বলার চেষ্টা করছেন। সো আমাদের কনটেক্সট হচ্ছে সমযোজী বন্ধন কিভাবে স্থায়ী হয়। হ্যাঁ, কিভাবে স্থায়ী হয়, ইলেকট্রন গুলো কিভাবে কাছাকাছি আসতে পারে, এরকম। এটা নিয়ে আমরা আগে একটু জেনে নেই। ওকে, সো এটা নিয়ে সর্বপ্রথম যে বিজ্ঞানী হচ্ছে ক্লিয়ারলি বলার চেষ্টা করছেন, তার নাম হচ্ছে বিজ্ঞানী লুইস। ওকে, তার নাম অনুযায়ী এই মতবাদকে আমরা বলি হচ্ছে লুইস ডট গঠন, হ্যাঁ, ডট স্ট্রাকচার। এইটাই মিললে আমাদের আজকের পড়ার বিষয়, বুঝছো? এটাই আমরা আজকে দেখবো আর কি। এর পরবর্তীতে আরো বিভিন্ন আধুনিক মতবাদ আসছে, যেমন একটা হচ্ছে আমাদের ভিবিটি, ওকে, ভ্যালেন্স বন্ড থিওরি। এগুলো আমরা সামনে পড়বো, কোন একটা লেকচার হয়তো পড়বো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ভিএসইপিআর, এটাকে আমরা বলি হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। হ্যাঁ, ইলেকট্রন পেয়ার রিপালশন। তাহলে বাংলা করলে কি আসে? যোজ্যতা স্তরে অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন জোড়ের মধ্যে বিকর্ষণ। হ্যাঁ, এটা হচ্ছে পরবর্তী থিওরি আর কি। এরপর আমাদের হচ্ছে আরেকটা থিওরি, যার নাম হচ্ছে এমওটি, যেটাকে আমরা বলি হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। হ্যাঁ, মলিকুলার অরবিটাল থিওরি। আণবিক অরবিটাল কিভাবে তৈরি হয়? আমরা তো আমাদের যত রকমের পড়াশোনা আছে, এসএসসি বলো, এইচএসসি বলো, সব জায়গায় হচ্ছে পারমাণবিক অরবিটাল নিয়ে আলোচনা করি। আণবিক অরবিটাল আবার কি, সেটা হচ্ছে এই থিওরিতে আলোচনা করা হয়। সো আমরা আজকে মেইনলি প্রথমটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? এইটা আমরা একটু দেখার চেষ্টা করব। এটা দেখলে মোটামুটি আমরা বুঝে ফেলবো যে কোন আয়নটার গঠন কিরকম হয়। ওকে, আচ্ছা, তো চলো আমরা স্টার্ট করি। সো লুইস ডট স্ট্রাকচার, ওকে, লুইস ডট স্ট্রাকচার। এইটার মধ্যে প্রথমে আমাদের কিছু প্রিন্সিপালস শিখতে হবে, বুঝছো? প্রথমে আমাদের কিছু নিয়মাবলী শিখতে হবে, সেই নিয়মগুলো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি। আচ্ছা, তো প্রথমে আমাদের একটা জিনিস শেয়ার হইতে হবে, একটা জিনিস ক্লিয়ার হইতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এই মতবাদের শুরুতে আমরা পরমাণুকে দুইটা ভাগে ভাগ করে নিব। ওকে, পরমাণুকে কি করব? আমরা দুইটা ভাগে ভাগ করে নিব। একটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, ওকে, সেন্ট্রাল পরমাণু, আরেকটা হচ্ছে প্রান্তীয় পরমাণু বা পেরিফেরাল পরমাণু। হ্যাঁ, পেরিফেরাল এলিমেন্টস তুমি বলতে পারো। আচ্ছা, তাহলে কেন্দ্রীয় আর প্রান্তীয় মানে বলতে আবার কি বোঝায়? নাম থেকে বোঝা যাচ্ছে কেন্দ্রীয় গুলো কেন্দ্রে থাকবে, প্রান্তীয় গুলো পরিধির দিকে বা আশেপাশে থাকবে, কেন্দ্রের চার সাইডে থাকবে, এরকম বিষয়টা।
বুঝতে পারছো? এখন আমি যদি তোমাকে একটা যৌগের সংকেত দিয়ে বলি এটার মধ্যে কেন্দ্রীয় কে প্রান্তীয় কে, তুমি আমাকে বলো, তখন তুমি আসলে কিভাবে তুমি নির্ধারণ করতে পারো সেটা দেখো। তাহলে আমরা কি করবো, এখন কেন্দ্রীয় পরমাণু নির্বাচন বা নির্ধারণ প্রক্রিয়াগুলো শিখবো। কিভাবে আমরা একটা যৌগের সংকেত থেকে কেন্দ্রীয় পরমাণু খুঁজে বের করতে পারি। ওকে, সো নির্বাচন প্রক্রিয়াটা আসলে অত কঠিন না, এটা কিন্তু আসলে সিম্পলি তুমি বলতে পারো। কিরকম, যেমন আমরা কিছু বৈশিষ্ট্যের দিকে তাকাবো। ওই যে আমাদের আণবিক সংকেতটা, হ্যাঁ, ওই যে অণুর গঠনটা, ওই অণুর গঠনের মধ্যে কোন মৌলের পরমাণু সংখ্যা কম, ঠিক আছে, তাহলে সেই মৌলটাই হবে কেন্দ্রীয় পরমাণু। ওকে, তাহলে আমি দেখবো কি কোনটার সংখ্যা কম। ওকে, কোনটার সংখ্যা কম, এটা আমরা প্রথমে দেখব, ঠিক আছে। আচ্ছা, এটা দিয়ে যদি নির্ধারণ করা না যায় তাহলে আমি দেখব কার যোজনী বেশি, কার যোজনী বেশি সেটা দিয়ে কিন্তু আমি নির্ধারণ করতে পারি। বুঝতে পারছো? এটা দিয়েও যদি নির্ধারণ করা যায় না যায় তাহলে আমরা দেখব কি আকার, কার আকার বড়। মেইনলি এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে এক বা একাধিক বৈশিষ্ট্য যার থাকে সেই কিন্তু কেন্দ্রীয় পরমাণু হয়। আমরা কিন্তু একটা একটা করে এক্সাম্পল দেখবো, কোনো সমস্যা নেই কিন্তু। ওকে, আচ্ছা, এবার আসো আমরা এখান থেকে আরো কিছু ইনফরমেশনের দিকে তাকাই। কোন পরমাণুর কি রকমের ইলেকট্রন সংখ্যা থাকবে, সর্বশেষ শক্তি স্তর নিয়ে তো মেনলি আমরা কাজ করি এখানে, তাই না? তো সর্বশেষ শক্তি স্তরে কোন ধরনের পরমাণু কয়টা করে ইলেকট্রন থাকবে এখন সেটা আমরা দেখার চেষ্টা করব। সো প্রান্তীয় পরমাণুতে অলওয়েজ মনে রাখবো হাইড্রোজেন বাদে, হাইড্রোজেন বাদে বাকি সব পরমাণুতে 8টা করে ইলেকট্রন থাকবে, 8টা করে ইলেকট্রন থাকবে। হাইড্রোজেনের কয়টা থাকবে? 2টা, এটা আমরা জানি, অবভিয়াস কথা, প্রথম শক্তি স্তর সর্বোচ্চ 2টা ইলেকট্রনিক থাকতে পারে। হাইড্রোজেন বাদে অন্য সকল প্রান্তীয় পরমাণুতে আমরা 8টা করে ইলেকট্রন বসাবো। কেন্দ্রীয় পরমাণুর বিষয়টা কি দেখো, কেন্দ্রীয় পরমাণুতে 8টা করে ইলেকট্রন থাকতে পারে অথবা 8টার বেশিও কিন্তু ইলেকট্রন থাকতে পারে, বুঝছো? 8টা করেও থাকতে পারে অথবা 8টার বেশিও থাকতে পারে, 10টা হইতে পারে, 12টা হইতে পারে। ওকে, কখনোই কিন্তু 8টার কম হবে না। ওকে, তার মানে লুইস মতবাদ অনুযায়ী, হ্যাঁ, লুইস গঠনের মতবাদটা অনুযায়ী কেন্দ্রীয় পরমাণু শুধুমাত্র অষ্টক সম্প্রসারণ সম্ভব, অষ্টক সংকোচন সম্ভব না। কথা কি বুঝতে পারছো? এটাও তোমাকে একটু বুঝতে হবে। এখন তুমি বলতে পারো তাহলে এরকম বৈষম্য কেন করা হচ্ছে? আমি এখানে অষ্টক সম্প্রসারণের কথা বললাম, এখানে তো বললাম না, তাই না? কেন এরকম? কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, যে শর্তের কথা আমরা দেখে রাখি। হ্যাঁ, এই জিনিসটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা কি করব, আমরা চেষ্টা করব সকল পরমাণুতে সর্বনিম্ন ফর্মাল চার্জ রাখার জন্য। ওকে, সর্বনিম্ন ফর্মাল চার্জ যাতে আমরা রাখতে পারি, এই চেষ্টাটা আমরা করব। ঠিক আছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া ফর্মাল চার্জ বলতে আবার কি বোঝায়, তাই না? দেখো, নাম থেকে বুঝতে পারতেছি চার্জ মানে আধান, তোমরা এটা অবভিয়াসলি জানো। আর ফর্মাল চার্জ মানে কি? ফর্মাল মানে ফর্ম, তৈরি হওয়ার চার্জ। ওকে, তার মানে একটা যৌগের মধ্যে, বা তুমি চিন্তা করো একটা আয়নের মধ্যে, একটা যৌগমূলকের মধ্যে যে পরমাণুগুলো থাকে সে পরমাণুগুলার চার্জই হচ্ছে ফর্মাল চার্জ। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আরেকটা কথাও শিখে রাখবো, আমরা যখন ফর্মাল চার্জের ক্যালকুলেশনটা দেখবো, একটু পরেই দেখবো আর কি, সেখান থেকে আমরা দেখতে পারবো কেন্দ্রীয় পরমাণু, হ্যাঁ, কেন্দ্রীয় পরমাণু ফর্মাল চার্জ অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, তাহলে ফর্মাল চার্জকে যদি আমরা এফসি দিয়ে প্রকাশ করি, এফসি দিয়ে যদি আমি প্রকাশ করি, তাহলে একটা কথা মনে রাখবো, এই ফর্মাল চার্জটা কেন্দ্রীয় পরমাণুতে, কেন্দ্রীয় পরমাণুতে অলওয়েজ পজিটিভ হয়। হ্যাঁ, শূন্য হইতে পারে, জিরো হওয়া পসিবল, বাট নেগেটিভ হওয়া পসিবল না, জিরো অথবা পজিটিভ হওয়া পসিবল। এবং প্রান্তীয় পরমাণুটা এটা অলওয়েজ নেগেটিভ হবে, অলওয়েজ নেগেটিভ হবে। হ্যাঁ, জিরো হওয়া কিন্তু পসিবল, জিরোটা করাই আমাদের টার্গেট, বুঝছো? জিরো করাই আমাদের টার্গেট, বাট কখনো পজিটিভ হবে না, হয় জিরো হবে অথবা নেগেটিভ হবে ওর ক্ষেত্রে, হয় জিরো হবে অথবা পজিটিভ হবে ওর ক্ষেত্রে। তোমরা কি বিষয়টা ধরতে পারছো না? আশা করি এটা তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এবার চলে আসো আমরা একটু ফর্মাল চার্জের হিসাবটা দেখে নিব। ঠিক আছে, তার আগে আমরা অন্যান্য যত রকমের রাশির আমাদের দরকার হয় সেই রাশিগুলো একটু দেখে নিব। ঠিক আছে,
আমাদের ক্যালকুলেশনের জন্য আসলে কি কি রাশির দরকার আছে। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ই দিয়ে কি বোঝায়? ইলেকট্রন বোঝায়। কোন কোন ইলেকট্রন গুলো আমি নিব? মেনলি আমি নিব হচ্ছে ওই আয়ন বা যৌগের মধ্যে যতগুলো পরমাণু আছে সব পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বা যোজ্যতা স্তরের ইলেকট্রন। ওকে, আমি নিব হচ্ছে সকল পরমাণুর যোজ্যতা স্তরের, যোজ্যতা স্তর মানে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন গুলো মিলে, ঠিক আছে? যোজ্যতা স্তরের ইলেকট্রন। ঠিক আছে, সাথে সাথে আমি কি করব? যদি আমাদের নেগেটিভ চার্জ থাকে, বুঝছো, যদি আমাদের নেগেটিভ চার্জ থাকে সেই নেগেটিভ চার্জের মানটাকে যোগ করে দিব, তাই না? যেমন ধরো সালফেটের জন্য 2-, তাহলে আমি কি করব? এই সংখ্যার সাথে 2 যোগ করব। আর যদি আমাদের পজিটিভ চার্জ থাকে তাহলে পজিটিভ চার্জটাকে আমি বিয়োগ করব। যেমন ধরো অ্যামোনিয়াম আয়ন NH4+, তাহলে +1টাকে আমি কি করব? বিয়োগ করব। তাহলে এইগুলা করার পর যে সংখ্যাটা আমাদের বাকি থাকবে সেটাই হচ্ছে ই। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে আমাদের বিপিই। এগুলো আসলে প্রতীকী অর্থে, বুঝছো, এগুলো আমাদের হিসাব করার জন্য আসলে আমরা এগুলো লিখতেছি। আচ্ছা, বিপিই মানে হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন, মানে যারা হচ্ছে মেনলি বন্ধন তৈরি করতে পারে। এখানে আমি বিপি লিখি না, কারণ কি? একটা কারণ অবশ্যই আছে, আমি তোমাকে বলি। মেনলি এখানে আমরা কি করব? বন্ধন সংখ্যা নিব, সেই বন্ধন সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করে দিব। নরমালি কি হয়? বন্ধন সংখ্যায় কিন্তু আমাদের বন্ড পেয়ার সংখ্যা হয়, তাই না? বিপি সংখ্যা হয়। বাট আমরা এখানে কিন্তু প্রত্যেকটা ইলেকট্রন চিন্তা করব। এই জন্য তোমাদের ডিফারেন্সিয়েট করে দেওয়ার জন্য, আলাদা করে বোঝানোর জন্য আমি কিন্তু বিপিই লিখে দিচ্ছি। তোমরা কি বিষয়টা বুঝছো? আশা করি এটা ক্লিয়ার। পরে আসা হচ্ছে এলপিই। ওকে, এলপিই মানে কি? লোন পেয়ার ইলেকট্রন। আসলে দেখো, এই লোন পেয়ার ইলেকট্রন আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি? টোটাল ইলেকট্রন থেকে বন্ড পেয়ার ইলেকট্রন আমি বাদ দিতে পারি। ওকে, বাদ দিলে যে সংখ্যাটা থাকবে। এখানে একটা মজার বিষয় হচ্ছে, এই লোন পেয়ার ইলেকট্রন যে সবসময় লোন পেয়ার হিসেবে থাকবে এমন কোনো কথা নাই। ওকে, হ্যাঁ, সে কিন্তু মুক্ত জোড় বা লোন পেয়ার হিসেবে থাকতে পারে, কোনো সমস্যা নাই, এটা তো অবভিয়াস কথা। বা সে কিন্তু পাই বন্ধন তৈরি করতে পারে, তার মানে সে কিন্তু ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ডও গঠন করতে পারে। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, এরপর সবাই পরের টপিক, সেটা হচ্ছে ফর্মাল চার্জ। ফর্মাল চার্জ এফসি। ফর্মাল চার্জ আমি কিভাবে হিসাব করতে পারি? আমি প্রথমে নিব হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা, এটা আমি ভি দিয়ে প্রকাশ করলাম, মাইনাস লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা। হ্যাঁ, আমি জোড়া হিসাব করবো না, এখানে প্রত্যেকটা ইলেকট্রন কাউন্ট করব, মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন ডিভাইডেড বাই 2, মানে এখানে আমাদের বন্ধন সংখ্যা হিসাব করতে হবে, তাই না? দেখো, তুমি যদি বন্ড পেয়ার ইলেকট্রনকে 2 দিয়ে ভাগ করো তাহলে আমাদের বন্ধন সংখ্যায় চলে আসে না? বন্ধন সংখ্যা কিন্তু চলে আসে। সো যে যেরকম ইচ্ছা সেরকম ভাবে ফর্মুলাটা মনে রাখতে পারো, তোমাদের ইচ্ছা। আচ্ছা, সো আমাদের মোটামুটি একটা নলেজ কিন্তু হয়ে গেছে। এখন আমরা চাইলে যে কোনো সংকেতের গঠনটা, চার্জটা, সবকিছু আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখানে অবশ্যই একটা কথা মাথায় রাখবো, এই এলডিএস দিয়ে, হ্যাঁ, লুইস ডট স্ট্রাকচার দিয়ে আমরা শুধুমাত্র কোনো অণুর গঠন বা স্ট্রাকচারটা বুঝতে পারি, বুঝছো, আকৃতি বা শেপটা কিন্তু বুঝতে পারি না। কোনটা সরল রৈখিক, কোনটা চতুস্তলকীয়, এসব কিন্তু আমরা বুঝতে পারি না। তার জন্য আমাদের লাগবে কি? ভিবিটি জানা লাগবে এবং ভিএসিপিআর জানা লাগবে, সেগুলো আমরা অন্য একটা লেকচারে আলোচনা করব। আচ্ছা, তাহলে আসো আমরা এখন কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। এক্সাম্পল দেখলে আসলে তোমরা বিষয়টা ক্লিয়ার হবা। মনে হতে পারে যে ভাই কি পড়াচ্ছে, হ্যাঁ, হাবি জাবি, এগুলো কি, এগুলো কোথায় আছে? এখন তোমরা বিষয়টা ক্লিয়ার হবা। আচ্ছা, আমি যদি তোমাকে বলি প্রথমে হাইড্রোনিয়াম আয়ন, আগে তোমাদের নামটা লিখে দিই, তাহলে তোমরা ভালো কোরিলেট করতে পারবা। হাইড্রোনিয়াম আয়ন, এটাকে আমরা কি বলতে পারি? প্রোটোনিয়াম আয়নও বলতে পারি। হ্যাঁ, প্রোটোনিয়াম আয়ন, অথবা এটাকে আমরা কি বলতে পারি? অক্সোনিয়াম আয়ন। হ্যাঁ, অক্সোনিয়াম আয়ন। সব কিন্তু সেম জিনিসকে বোঝায়। হাইড্রোনিয়ামটা আমরা কমনলি পড়ি, হাইড্রোনিয়ামটা আমরা কমনলি শুনে থাকি, বাট এগুলা কিন্তু বলা যায়। আচ্ছা, তো এটা সংকেতটা কি? এটা সংকেত হচ্ছে এরকম, H3O+। ঠিক আছে, হ্যাঁ, হয়তো আমরা এটা জানি, এখানে H2 এর একটা লোন পেয়ার থাকে, সেখানে H+ এসে যুক্ত হয়, তাই না, সন্নিবেশ বন্ধনের মাধ্যমে। বাট লুইস ডট স্ট্রাকচারের সময় কিন্তু সন্নিবেশ বন্ধনের কোনো কনসেপ্ট ছিল না, বুঝছো তো? আমরা যেমন জানি এই যে H3O+ কিভাবে তৈরি হয়, আমাদের H2O
এখানে আমাদের দুইটা লোন পেয়ার থাকে, একটা লোন পেয়ার হচ্ছে H+ কে ধরে, তাই না? কিভাবে ধরে? সন্নিবেশ বন্ধনের মাধ্যমে। এটা তো আমরা এখন জানি, বাট এটা কিন্তু আমাদের আসছে তোমার এই VSEPR আর VBT, ওই দুইটা সমসাময়িক তুমি চিন্তা করতে পারো। ওই থিওরিগুলো আসার পর আমরা এটা বুঝতে পারছি, বাট LDS এর সময় কিন্তু এইটা ছিল না। তখন আমরা শুধুমাত্র সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, এই কনসেপ্ট গুলাই জানি। বুঝতে পারছো বিষয়টা? সো এইগুলা চিন্তা করবো আমরা এখন জানি না, ঠিক আছে? আমরা চিন্তা করব ওই সন্নিবেশ বন্ধনে কিছু আমরা এখন জানি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এইগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজটা কি? আমাদের প্রথম কাজ হচ্ছে ক্যালকুলেশন করা, তাই না? ক্যালকুলেশনের মধ্যে প্রথম আমরা কি দেখছিলাম? ই এর মান আমাকে হিসাব করতে হবে, তাই না? এখন বলো এখানে ই এর মানটা কত? খেয়াল করে দেখো, এখানে সবগুলো পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যত ইলেকট্রন আমাকে হিসাব করতে হবে। হাইড্রোজেনের কয়টা বলো তো? একটা মাত্র শক্তি স্তর, একটা ইলেকট্রন, সেবার আছে 3 জন, সো 1 × 3। অক্সিজেনের জন্য মানটা কত হয় বলো তো? এটা অনেক একটু কষ্ট হয় বের করতে গেলে, অনেকে ইলেকট্রন বিন্যাস করা শুরু করে, বাট আমি তোমাকে সহজ বুদ্ধি দিই। এস ব্লকের ক্ষেত্রে গ্রুপ সংখ্যাই হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা, পি ব্লকের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা -10ই হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা। অক্সিজেন হচ্ছে গ্রুপ 16তে আছে, তো 16 - 10 কত হয়? 6 হয়, রাইট? আচ্ছা, বুঝলাম। তাহলে এখন খেয়াল করে দেখো, মাথায় কিন্তু কি আছে? পজিটিভ চার্জ আছে, তাই না? পজিটিভ চার্জ আছে। আমরা কি বলছিলাম? প্লাস চার্জ থাকলে সেই মানটাকে আমি মাইনাস করে দিব। তাহলে আসো আমি মানটাকে মাইনাস করে দিলাম। তাহলে এই মানটা কত আসবে বলো তো? এটা আসবে হচ্ছে 8। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখন আমি কি করব? এখন এখান থেকে আমি কেন্দ্রীয় পরমাণুটা নির্বাচন করার চেষ্টা করব। আচ্ছা, আমাকে কি বলতে পারবে এখানে কেন্দ্রীয় পরমাণুকে? দেখো, হাইড্রোজেন আছে 3টা, অক্সিজেন আছে 1টা, যেটা কম থাকবে সেটাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তাই না? দেখো, আমি কি এটাই বলছিলাম না? দেখি তো, হ্যাঁ, দেখো, যে সংখ্যা যেটা কম থাকে সেটাই কিন্তু কেন্দ্রীয় পরমাণু, রাইট? এখানে যেহেতু অক্সিজেন সংখ্যায় কম, সো অক্সিজেনটা কিন্তু এখানে কেন্দ্রীয় পরমাণু হবে, তাই না? তাহলে হাইড্রোজেন গুলো কি হবে? প্রান্তীয় পরমাণু, সে অক্সিজেনের 4 সাইডে থাকবে, এরকম। বুঝছো তো? আচ্ছা, এটা গেল। আরেকটা কথা হচ্ছে, কেন্দ্রীয় পরমাণুর সাথে প্রান্তীয় পরমাণুর সরাসরি অ্যাটলিস্ট একটা বন্ধন তৈরি হইতেই হবে। একাধিক বন্ধন থাকতে পারে, বাট অ্যাটলিস্ট একটা বন্ধন তৈরি হইতেই হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে, বুঝছো? এগুলো একটা কনসেপশনের মতো তুমি চিন্তা করতে পারো, হ্যাঁ? আচ্ছা, আমি কি করলাম? আমি এখানে বন্ধন তৈরি করতেছি, ওকে? তাহলে দেখো, আমাদের এই যে অক্সিজেন ও হাইড্রোজেনের সাথে কি হবে? এখানে একটা বন্ধন তৈরি হবে, এখানে একটা বন্ধন তৈরি হবে, এখানে একটা বন্ধন তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলো, এই বন্ধনে কতগুলো ইলেকট্রন চলে গেল? এখানে দেখো, নিশ্চয় সমযোজী বন্ধনে এক জোড়া ইলেকট্রন লাগে, সো এখানে এক জোড়া মানে 2টা, এখানে এক জোড়া মানে 4টা, আর এই দুটো নিয়ে কয়টা হয়ে গেল? 6টা। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, আমার ছিল 8টা ইলেকট্রন, এখন আমি কয়টা ইউজ করে ফেলছি এখানে বলো তো? 6টা ইউজ করে ফেলছি। যতগুলো ইউজ করে ফেললাম সেটা কিন্তু আমাদের বিপিই, তাই তো? দেখো, বন্ধন সংখ্যা এখানে 3, 2 দিয়ে গুণ করে দাও, 6। সহজ না? আচ্ছা, এবার ভাই এলপিইটা কত আসবে? তুমি ই থেকে বিপিই বাদ দিবা, কত হয়? 2, রাইট? এবং আমরা কি চিন্তা করতেছিলাম? এই দুটো আমাদের লোন পেয়ার চিন্তা করতেছিলাম, তাই তো? এলপিই লোন পেয়ার চিন্তা করতেছিলাম, ঠিক আছে? আমরা প্রথমে কি করলাম? এখানে লোন পেয়ারটা বসাই দিলাম, ওকে? আচ্ছা, গেল। তাহলে আমরা মোটামুটি বুঝলাম এরকম একটা কাঠামো থাকে, ওকে? এইবার আমাদের কাজটা হচ্ছে ফর্মাল চার্জ হিসাব করা। এখন আমরা কি করব? ফর্মাল চার্জ হিসাব করব, এফসি। খেয়াল করে দেখো, আমরা কি করব? এখানে প্রথমে হচ্ছে একটু অক্সিজেনেরটা হিসাব করি, তাই না? যুক্তি কি ছিল? ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা সেটা 6 মাইনাস লোন পেয়ার সেটা কত বলতো? 2, তাই না? এখানে কিন্তু আমরা এলপিই কাউন্ট করব, 2টা ইলেকট্রনকে কাউন্ট করব। লোন পেয়ার বললে কিন্তু এখানে 1 হইতো, বাট আমরা এখানে লোন পেয়ার ইলেকট্রন চিন্তা করতেছি, বুঝছো? মানে এই থিওরির জন্য আর কি, বুঝছো? আচ্ছা, মাইনাস আমি কি করব? বন্ড পেয়ার গুলোকে 2 দিয়ে ভাগ দিব, তাই তো? তাহলে এখানে আছে 6টা, 6কে তুমি 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসলো বলো তো? এখানে আমি বুঝতে পারতেছি 3 +1 আসবে, তাই না? তাহলে অক্সিজেনের মাথায় আমাদের চার্জটা কি আসবে বলো তো? পজিটিভ। দেখছো যে কেন্দ্রীয় পরমাণুতে কিন্তু পজিটিভ চার্জ আসে, যেটা কিন্তু আমরা অলরেডি বলছি। এবার তুমি যদি হাইড্রোজেনের জন্য হিসাব করতে চাও, তাহলে কিন্তু হিসাব করা সম্ভব। দেখো তো, এখানে কিন্তু 3টা হাইড্রোজেনই ভাই ভাই, তাই না? তারা সবাই হচ্ছে একই ভাবে অক্সিজেনের সাথে যুক্ত আছে, সো যে কোনো একটা হিসাব করলেই হয়। তাহলে খেয়াল করে দেখো, ভ্যালেন্স ইলেকট্রন আছে 1টা, রাইট? ভ্যালেন্স ইলেকট্রন আমাদের কয়টা আছে হাইড্রোজেনের জন্য? 1টা আছে, মাইনাস আমাদের দেখো এখানে হাইড্রোজেনে কিন্তু কোনো লোন পেয়ার নাই, তো লোন পেয়ার সংখ্যা হচ্ছে 0, মাইনাস বন্ড পেয়ার কয়টা? মানে বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে এখানে 2টা আমি দেখতে পারতেছি, সো 2কে আমি 2 দিয়ে ভাগ দিব, কত আসবে? 0।
তার মানে এখানে দেখছো হাইড্রোজেনের মাথায় কিন্তু কোনো চার্জ নাই, সবাই জিরো। এখন আমাদের টার্গেট কি, এই চার্জের মানটাকে যত কমানো সম্ভব তত আমি কমানোর চেষ্টা করব। সেটা কিভাবে সম্ভব, সেটা হচ্ছে আমি যদি লোন পেয়ারটাকে পায়ে বন্ধন তৈরি করতে পারি তাহলেই কেবল সম্ভব, বুঝতে পারছো? আচ্ছা, সো একটু খেয়াল করে দেখো তো, এই যে আমাদের এখানে যে লোন পেয়ারটা আছে, আমি যদি লোন পেয়ারটাকে এই হাইড্রোজেনের কাছে পাঠিয়ে দিই, তাহলে দেখা যাবে কি এই হাইড্রোজেনের চার্জ তৈরি হয়ে গেছে, এই অক্সিজেনেরও চার্জ তৈরি হয়ে গেছে, মানে একটা কমাইতে যে আমি আবার দুইটা চার্জ তৈরি করে ফেললাম। সমস্যা না? এটা কিন্তু একটা সমস্যা। আমাদের টার্গেট হচ্ছে এই চার্জটাকে সবচেয়ে কম রাখার চেষ্টা করা। একদম জিরো করে ফেলতে হবে এমন কিন্তু শর্ত না, সবচেয়ে কমাইতে হবে। আমার এই যে +1 এইটাই কিন্তু সবচেয়ে কম ভ্যালু পসিবল। কারণ কি, আমি লোন পেয়ারটাকে সরানোর মাধ্যমে দেখলাম কি দুই জায়গায় চার্জ তৈরি হয়। তুমি চাইলে এখানে বন্ধনটা দিয়ে হিসেব করতে পারো, দুই জায়গায় চার্জ তৈরি হবে। সো এটা কিন্তু আমি করতে পারি না। তার মানে এখানে যে গঠনটা আসলো এটাই আলটিমেটলি আমাদের সঠিক উত্তর, বুঝতে পারছো? এটাই আমাদের আলটিমেটলি সঠিক উত্তর। সো বিজ্ঞানী লুইস বলছে যে না, এই যে আমাদের H3O+ এই মানে এই আয়নটার মধ্যে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ থাকবে আর তিনটা হাইড্রোজেনের মাথায় কোনো চার্জ থাকবে না, তাই না? হ্যাঁ, পরবর্তীতে যখন আমাদের সন্নিবেশ বন্ধন আসলো তখন আমরা আলটিমেটলি দেখতে পারছি যে প্লাস চার্জটা কিন্তু প্রোটন নিয়ে আসে, তাই না? আচ্ছা, ওইগুলো অন্য জিনিস, আমরা তো শুধুমাত্র ওই LDSটাই শিখতেছি, তাই না? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, সহজ। আচ্ছা, তাহলে এটা গেল। এরপর সবাই আমরা আস্তে আস্তে কঠিন দিকে যাব। এরপর ধরো আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে আমাদের CO2। হ্যাঁ, CO2 তো কার্বন ডাইঅক্সাইড, তোমরা সবাই জানো, এটা আর তোমাদের উল্লেখ করার দরকার নেই। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের আবার ক্যালকুলেশনে চলে আসতে হবে, তাই না? আমরা আসো আবার হিসাবের মধ্যে চলে যাই। আচ্ছা, তাহলে বলো ইলেকট্রন কতগুলা? কার্বন আছে কত? গ্রুপ 14, মানে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4। অক্সিজেন আছে গ্রুপ 16, মানে 6। দেখছো মাথায় কিন্তু কোনো চার্জ নাই, সো প্লাস মাইনাস কিছুই হবে না। এটা কত আসলে বলো তো? 6 দুগুণে 12, 12 আর 4 কত হয়? 16, তাই না? আচ্ছা, এবার আসা হচ্ছে আমরা বন্ড পেয়ার ইলেকট্রন একটু ক্যালকুলেট করি। দেখো, আমাকে বলতে পারবা এখানে কেন্দ্রীয় কে আর প্রান্তীয় কে? বলতে পারবা কি? পারা উচিত, কারণ দেখো কার্বন একটা, অক্সিজেন দুইটা, সো কার্বন যেহেতু কম, কার্বন এখানে কেন্দ্রীয় পরমাণু হবে, তাই না? অক্সিজেন গুলো কি থাকবে? সাইডে থাকবে, শেষ। আচ্ছা, তারপর আমি কি করতাম, এদের মধ্যে অ্যাটলিস্ট একটা বন্ধন তৈরি করতাম, বুঝছো? এদের মধ্যে অ্যাটলিস্ট আমি একটা বন্ধন তৈরি করতাম, তাহলে ওর মধ্যে একটা বন্ধন, ওর মধ্যে একটা বন্ধন হয়ে গেল, তাই না? হয়ে গেছে না? ঠিক আছে, তো বলো এই বন্ধন আমাদের ইলেকট্রন কতগুলো আছে? এখানে দুইটা আর এখানে দুইটা, তাহলে 2 দিয়ে কত হলো বলো? 4, তাই না? 2 দিয়ে 4। তাহলে বলো এখন আমাদের লোন পেয়ার ইলেকট্রন কতগুলো আসলো? 16 - 4 ইজ ইকুয়াল টু 12। তার মানে আমাদের এখানে 12টা ইলেকট্রনকে আমাদের লোন পেয়ার আকারে দেখাইতে হবে, তাই না? দেখি আমরা চেষ্টা করে দেখি কিভাবে এখন আমরা লোন পেয়ারের মধ্যে ইলেকট্রন বসাইতে পারবো, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখো, প্রত্যেকটা পরমাণু কিন্তু, মানে প্রান্তীয় পরমাণু কিন্তু অষ্টক পূরণ হওয়া উচিত, তাই তো? তাহলে আমি কি চিন্তা করব, প্রত্যেকটা প্রান্তীয় পরমাণুতে লোন পেয়ার বসায় 8টা ইলেকট্রন যাতে বানানো যায়, সেটা আমাদের চেষ্টা থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? আমাদের শর্ত কি ছিল? প্রান্তীয় পরমাণুতে বাধ্যতামূলকভাবে অষ্টক পূরণ করতেই হবে, হাইড্রোজেন বাদে। এই জন্য আমরা কিন্তু আগের এক্সাম্পলে হাইড্রোজেন নিয়ে কোনো কাজ করি না, এখানে লোন পেয়ার বসানোর চেষ্টা করি না। বাট এখন কিন্তু আমাদের কি আছে? অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন নিশ্চয়ই লোন পেয়ার বসাইতে হবে। আচ্ছা, শুরু করি। এখানে দেখো অলরেডি কিন্তু অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন চলে আসছে। তাহলে আমি যদি এখানে 3টা লোন পেয়ার বসাই, তাহলে মোট কতগুলো হয়ে গেল বলতো? তার সর্বশেষ শক্তি স্তরে 3 দুগুণে 6, 6 দুয়ে 8, কাজ শেষ। তাহলে খেয়াল করে দেখো 12টার মধ্যে আমি 6টা এখানে বসায় ফেলছি, তাই না? তাহলে অষ্টক পূরণ হয়ে গেল ওর জন্য। এইভাবে আমরা কি করব, সকল প্রান্তীয় পরমাণুর জন্য বসাইতে থাকবো। ওকে, তাহলে 6টা হয়ে গেছে, আমাদের আরো 6টা বসানো দরকার। এই যে 7, 8, 9, 10, 11, 12, তাই না? অষ্টক পূরণ হয়ে গেছে কিভাবে দেখো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অষ্টক কিন্তু পূরণ হয়ে গেছে। তার মানে আমাদের কার্বনের মাথায় কিন্তু আর কোনো লোন পেয়ার বসবে না, বুঝতে পারছো কথাটা? তাহলে মনে হতে পারে নিশ্চয়ই কার্বন ডাইঅক্সাইডের গঠনটা এরকম, মনে হতে পারে না? আসলে না। কারণ কি? কারণ এখন আমাদের টার্গেট হচ্ছে এই লোন পেয়ার গুলোকে যাতে আমি পাই বন্ধনে বসাইতে পারি, বুঝছো? ডাবল বন্ডে বসাইতে পারি। হ্যাঁ, এটাই কিন্তু আমরা এখানে চেষ্টা করছিলাম, তাই না? এই লোন পেয়ারটাকে যাতে আমি পাই বন্ধনে বসাইতে পারি। আচ্ছা, দেখার চেষ্টা করি এই কাজটা কি আসলে হবে কিনা। লোন পেয়ারটাকে আসলে পাই বন্ধনে বসবে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। কিভাবে দেখার চেষ্টা করতে পারি? আমরা ফর্মাল চার্জ এখানে ক্যালকুলেট করব। প্রথমে ধরো আমি কার্বনের জন্য এখানে ফর্মাল চার্জটা ক্যালকুলেট করতেছি। ওকে, তাহলে ভ্যালেন্সি ইলেকট্রন কার্বনের জন্য 4 মাইনাস লোন পেয়ার তো নাই, মাইনাস বন্ড পেয়ার এখানে 4/2, তার মানে কত আসলে বলো তো? +2,
বুঝছো? তাহলে কার্বনে এখানে চার্জ কত আসবে বলো তো? পজিটিভ 2। আচ্ছা রাখলাম এটা, আচ্ছা এখানে লিখে দিই, সমস্যা নেই, 2+। হ্যাঁ, মাথায় লিখলে কিন্তু চিহ্নটা পড়ে যায় আর কি। আচ্ছা এখন যদি আমি অক্সিজেন হিসাব করি, দেখো দুটো অক্সিজেন কিন্তু সেম। আমি যদি এখানে অক্সিজেন হিসাব করি তাহলে খেয়াল করে দেখো, ভ্যালেন্স ইলেকট্রন 6টা, মাইনাস লোন পেয়ার কতগুলো আছে বলো? 2 4 6, মাইনাস বন্ড পেয়ার দেখো মাত্র একটা জোড়া আছে, তার মানে 2টা। তো 2/2 কত আসবে বলো তো? এখানে আসে কিন্তু আলটিমেটলি -1। তার মানে দেখছো আমাদের এখানে আলটিমেটলি কি আসলো? 3টা পরমাণুর মাথায় হচ্ছে চার্জ চলে আসলো, একটা 2+ আর একটা হচ্ছে -1 করে। এখন আমরা কি করব? এই মানটাকে কমানো যায় কিনা সেটা আমরা চেষ্টা করে দেখব। খেয়াল করে দেখো, তুমি যদি যোগ বিয়োগ করো তাহলে কিন্তু চার্জটা কিন্তু ওর সাথে মিলবে, তাই না? দেখো +2 -1 -1 0 হয় না? তাহলে ওর সাথে মিলছে না? ওকে, মিলবে, যে কোনো কম্বিনেশনে মেলে, বাট ওইটা আমাদের টার্গেট না। টার্গেটটা হচ্ছে যত পরমাণুতে ফর্মাল চার্জ যত কমানো সম্ভব, বুঝছো? মানে 0 করা সম্ভব কিনা সেটা আমরা চেষ্টা করবো আর কি। ওকে, আচ্ছা এটা কিভাবে করা যায়? আচ্ছা এখন তাহলে করার পদ্ধতি কিন্তু সিম্পল। আমরা কি করব? লোন পেয়ারকে ধরে কি করব? এখানে বসাই দিব। ওকে, পাই বন্ধনে বসাই দিব। বুঝতে পারছো? লোন পেয়ারকে ধরে আমি কি করব? এখানে পাই বন্ধনে বসাই দিব। তাহলে বসাই দিলে এখানে কি হয়? আরেকটা এরকম বন্ধন জোড় তৈরি হয়ে যায়, রাইট? আরেকটা বন্ধন জোড় তৈরি হয়ে যায়। এখন যদি আমরা ক্যালকুলেট করে দেখি তাহলে দেখা যাবে কি? এখন ক্যালকুলেট করে দেখা যাবে হচ্ছে এই অক্সিজেনের মাথায় এখন চলে আসছে 0 চার্জ, এটার মাথায় এখন চলে আসছে 0 চার্জ, হ্যাঁ, আর এখান থেকে +1 চার্জ কমে যায়। তুমি যদি হিসাব করে দেখো এরকমই দেখবা। কথা কি বুঝতে পারছো? তুমি হিসাব করো এই যুক্তিতে এরকম ভাবে আবার হিসাব করো, তাহলে দেখবা কি এটা চার্জ এখন হয়ে গেছে 0। 0 হলে আমাদের আর লেখার প্রয়োজন হয় না, বুঝছো? 0 হলে আমাদের লেখার প্রয়োজন নাই। আর এটা চার্জও কিন্তু কমে গেছে, তাহলে আমরা কমাইতে পারলাম না। আগে 3টা পরমাণুর মাথায় চার্জ ছিল, এখন মাত্র 2টা পরমাণুর মাথায় চার্জ। আমরা এরকম ভাবে আবার চেষ্টা করি। আমরা কি করলাম? এখান থেকে লোন পেয়ারকে আবার এখানে নিয়ে আসলাম, তাহলে এখানে কি হলো? আরেকটা বন্ধন জোড় তৈরি হলো, তাই তো? আরেকটা বন্ধন জোড় তৈরি হলো। এখন যদি আমি ক্যালকুলেট করি তাহলে দেখা যাবে কি কার্বন থেকে পজিটিভ চার্জ কমে গেছে আর অক্সিজেন থেকে নেগেটিভ চার্জও কমে গেছে। বুঝতে পারছো? এরকম দেখছো এখন কিন্তু কারো মাথায় কোনো চার্জ নাই। তুমি যদি আমাকে আমার কথা বিশ্বাস না করো তাহলে এখান থেকে তুমি হিসাব করতে পারো। হ্যাঁ আসো তাহলে আমরা একটু হিসাব করি। হ্যাঁ তাহলে দেখো আবার আবার কার্বন নিয়ে চিন্তা করি। এখানে চার্জ ছিল, কারণ কি ভ্যালেন্স ইলেকট্রন কোন আমাদের এখানে দেখো আমাদের লোন পেয়ার তো নাই অবশ্যই, কিন্তু বন্ড পেয়ার সংখ্যা কত হয়ে গেছে বলতো? বন্ড পেয়ার সংখ্যা এখন হয়ে গেছে 1 2 3 4, 4 দুগুণে 8টা। ওকে, 8টা হয়ে গেছে না? তাহলে 8/2 হয় 4, তো 4 - 4 কত আসবে বলতো? 0। দেখছো কার্বনের চার্জ কিন্তু এখন 0 হয়ে গেল, ফর্মাল চার্জ আর কি। অক্সিজেনের জন্য একই রকম হিসাব করে দেখো, এটা তো আমাদের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হবে না। এটা কি ছিল? লোন পেয়ার। আগে ছিল 6টা, এখন কয়টা হয়ে গেছে বলো? 4টা। তার মানে এটা কিন্তু এখন 4। ওকে, বন্ড পেয়ার আগে কয়টা ছিল বলতো? 2টা, এখন কতগুলো হয়ে গেছে? 2 দুগুণে 4, তাই না? তো 6 - 4 - 2 কত আসবে এটা বলতো? এটা কিন্তু আসবে 0। বুঝছো বিষয়টা? এগুলো সব প্র্যাকটিস করতে করতে আয়ত্ত চলে আসে। এই লাস্টে যে পার্টটা, হ্যাঁ, মুক্ত জোড়কে ধরে হচ্ছে বন্ড পেয়ার, মানে কি বলে, হ্যাঁ বন্ড পেয়ার বানানো, হ্যাঁ পাই বন্ধন বানানো, এটা অনেকেই বুঝতে পারে না। এজন্য অনেকে হচ্ছে এই জিনিসটা একটু কষ্টকর মনে করে, একটু টাফ মনে করে, বাট আমি তোমাকে জিনিসটা একটু সিম্পলি বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের সেই কার্বন ডাই অক্সাইড। বুঝতে পারলাম? গেল। এবার চলে আসো আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। প্রচুর এক্সাম্পল দেখা যায় চাইলে। এবার আসবে আমরা এটা দেখি, তাই না? সালফার ট্রাই অক্সাইড। আচ্ছা খেয়াল করে দেখো, একই রকম ভাবে তুমি ইলেকট্রন নাও। ইলেকট্রন কতগুলো আসে? সালফার হচ্ছে গ্রুপ 16তে, মানে 6। অক্সিজেন গ্রুপ 16তে, মানে এটাও কিন্তু 6। মাথায় কোনো চার্জ নেই, তাহলে কত আসবে বলতো? 24 আসবে, তাই না? আচ্ছা এবার আসো আমাদের বিপিই কিভাবে হিসাব করব। আমরা একে নেই, দেখ বলো এখন কেন্দ্রীয় পরমাণুকে, নিশ্চয়ই বুঝতে পারতেছো সালফার। সালফারকে মাঝখানে রাখি, অক্সিজেনকে আমি কি রাখলাম? সাইডে রাখলাম। ওকে, তারপর আমাদের কাজ কি? অ্যাটলিস্ট একটা করে বন্ধন তৈরি করা। সো আমি একটা করে বন্ধন তৈরি করব। তাহলে মোট বন্ধন হবে কয়টা? 3টা, তাই না? মোট বন্ধন হবে 3টা। সো বন্ড পেয়ার হয়ে যাবে 6টা। এলপিই কত আসে দেখো তো? 24 - 6 ইজ ইকুয়াল টু 18। তাহলে এখন আমাদের কি করতে হবে? 18টা মুক্ত জোড় তৈরি করতে হবে। দেখা যাক আমরা করতে পারি কিনা। দেখো এখানে 2 4 6, আর কি লোন পেয়ার বসাবো এখানে বলো তো? আর কিন্তু বসাবো না, কেন? কারণ দেখো ওর কিন্তু অষ্টক পূরণ হয়ে গেছে।
2 4 6 আর এখানে দুইটা মিলে 8। একই রকম ভাবে দেখো এই যে আমি এখানে আবার কি করলাম, ইলেকট্রন বসাইলাম, অষ্টক পূরণ হয়ে গেছে, আর মুক্তজোড় বসাবো না, বুঝছো? এরকম বিষয়টা, অষ্টক পূরণ হওয়া পর্যন্ত আমরা প্রান্তীয় পরমাণুতে মুক্তজোড় বসাইতেই পারি। আচ্ছা তাহলে কত হলো বলতো, এখানে 6 এখানে 6 12, আমাদের আরো 6টা বসাইতে হবে। সো এই যে 13 14 15 16 17 18, ঠিক আছে, এই গেল। তাহলে এটা মোটামুটি একটা গঠন, তাই তো? তাহলে তুমি চাইলে এখানে ফর্মাল চার্জ হিসাব করতে পারো তুমি একই নিয়মে, বুঝছো? এখানে ফর্মাল চার্জের ক্যালকুলেশনটা কিন্তু একই নিয়মে তুমি করবা। ফর্মাল চার্জ অফ সালফার, ফর্মাল চার্জ অফ অক্সিজেন হিসাব করো। হিসাব করলে তুমি দেখতে পারবা এখানে প্রত্যেকটা অক্সিজেন আসা হচ্ছে -1 করে, সালফার আসা হচ্ছে 3+, বুঝছো? প্রত্যেকটা অক্সিজেন আসা হচ্ছে -1, সালফার হচ্ছে 3+। তাহলে নিশ্চয়ই একটু ঘাপলা ঘাপলা মনে হচ্ছে, তাই না? আমাদের তো নিজেদের উপরে এরকম এক্সপেকটেশন আছে যে আমি এটা কি করতে পারি, কমাইতে পারি, তাই না? আচ্ছা তাহলে আসলে আমরা একটু কমানোর চেষ্টা করি, এটা একটু সমাধান করার চেষ্টা করি। কিভাবে সমাধান করতে পারি? আমি লোন পেয়ারকে ধরে এখানে বন্ধন জোড় তৈরি করব। ওকে, লোন পেয়ারকে ধরে এখানে কি করব, আমি বন্ধন জোড় তৈরি করব। তাহলে অক্সিজেন থেকেও চার্জ কমে গেল, সালফার থেকেও চার্জ কমে গেল। আবার এখানে আমি কি করব, একই রকম ভাবে বন্ধন জোড় তৈরি করব। একই নিয়মে অক্সিজেনের চার্জও কমে গেল, 0 হয়ে গেল, সালফারে কিন্তু চার্জ হচ্ছে +1 কমে গেল। ওকে, তাহলে এখন সেটা হচ্ছে +1 এ আছে। দেখো অক্সিজেন -1, সালফার কিন্তু 3+ এ ছিল। আমি বন্ধন জোড় তৈরি করার মাধ্যমে অক্সিজেন করে ফেলছে 0, সালফার করে ফেলছে 2+, তাহলে আমার লাভ হইলো। একই নিয়মে অক্সিজেন এখানে 0 করে ফেলছি, সালফার করে ফেলছে +1, আমার লাভ হইলো। একই নিয়মে আমি এখানে কি করব, লোন পেয়ারটাকে এখানে পাঠাই দিলে এখানে আমাদের কি হবে, একটা বন্ধন তৈরি হবে, যার ফলে অক্সিজেনটা এখানেও 0 হয়ে যাবে, সালফারটা এখানে 0 হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে আমাদের এখানে 3টা বন্ধন জোড় আমি কিন্তু তৈরি করতে পারতেছি, 3টা পাই বন্ধন কিন্তু তৈরি করা সম্ভব। ওকে, বুঝতে পারছো আমার বিষয়টা? এখন তোমার যদি বিশ্বাস না হয় যে এখানে সবার ফর্মাল চার্জ কি 0 আসে কিনা, তুমি হিসাব করে দেখো। হ্যাঁ, তুমি হিসাব করো, আমার কথা বিশ্বাস না হলে হিসাব করবা, তাই না? আচ্ছা আসো তাহলে সালফার হিসাব করি। সালফারের ভ্যালেন্স ইলেকট্রন 6টা, মাইনাস লোন পেয়ার কি আছে, নাই, বুঝছো? মাইনাস বন্ড পেয়ার কয়টা বলো তো, 2 4 6 8 10 12। সো 12 কে তুমি 2 দিয়ে ভাগ দাও, কত আসবে, 0। গুড। অক্সিজেনের জন্য একই রকম, ভ্যালেন্স ইলেকট্রন 6টা, মাইনাস লোন পেয়ার কয়টা আছে বলো তো। দেখো এখানে কিন্তু আমি লোন পেয়ার ইউজ করে ফেলছি, বুঝছো? এই যে এই লোন পেয়ার গুলো কিন্তু আমি ইউজ করে ফেলছি। ওকে, এখানে কিন্তু আমি লোন পেয়ার গুলোকে ইউজ করে ফেলছি, তার মানে এইগুলা কিন্তু আর ক্যালকুলেশনে আসবে না, কারণ এগুলো তো ইউজ হয়ে গেছে। ওকে, এখন আর লোন পেয়ার আছে বস, নাই কিন্তু, তাই না? তার মানে এখন আমাদের লোন পেয়ার ইলেকট্রন কিন্তু 4টা, রাইট? আচ্ছা বন্ড পেয়ার দেখো আমাদের 4টা ইলেকট্রন আছে, সো 4 কে তুমি 2 দিয়ে ভাগ দিবা, তাহলে এটা হয়ে যাবে 0, তাই না? আমার কথা মিলে গেছে না? তুমি কি করবা, এগুলো প্র্যাকটিস করতে করতে আলটিমেটলি তোমারও কিন্তু অভ্যাস চলে আসবে। হ্যাঁ, কিভাবে তোমার কয়টা পাই বন্ধন তৈরি করে মিনিমাম করা সম্ভব, এটা কিন্তু তোমার অভ্যাসে চলে আসবে। ওকে, সো টেনশন করার কিছু নাই, গেল। আচ্ছা সবচেয়ে কমনলি যে প্রশ্ন আমি শুনি সেটা হচ্ছে সালফাইট। হ্যাঁ, এটার নাম কি বলতো, SO3 2-। ওকে, এটার নাম কি, সালফাইট। আচ্ছা, সো সবচেয়ে কমন যে প্রশ্নটা আমি শুনি সেটা হচ্ছে, ভাইয়া সালফার ট্রাইঅক্সাইড SO3 এটার মাথায় চার্জ নাই, বাট সালফাইটের মাথায় আবার 2- চার্জ কেমনে আসলো? ওখানেও সালফার একটা, এখানেও সালফার একটা, ওখানেও অক্সিজেন 3টা, এখানেও অক্সিজেন 3টা, ওইখানে চার্জ নেই, এখানে কেমনে চার্জ আসলো? তোমার মাথা মনে হয় একই রকম প্রশ্ন আসছে না? এই প্রশ্ন এখন আমরা সমাধান করতেছি। ওকে, কেন এখানে 2- চার্জটা আসলো সেটা কিন্তু আমরা LDS এর মাধ্যমে দেখার চেষ্টা করব। আসো তাহলে একই নিয়ম, ইলেকট্রন কতগুলো আসবে বলতো, সালফারের 6, এটা কিন্তু আগের মতোই। এরপরে দেখো আমাদের এখানে কি আছে, 2- আছে না, 2- আছে, তার মানে তুমি কি করবা, 2টা ইলেকট্রন যোগ করে দিবা, তাই তো? এখানে কত আসে বলতো, এখানে দেখো আমাদের হচ্ছে 3 6 18, 18 20 আর 26 আসে, তাই তো? এরকম। ওকে, বুঝতে পারছি। এবার হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন কতগুলো হবে বলতো, বন্ড পেয়ার ইলেকট্রন কতগুলো হবে খেয়াল করে দেখো। সালফার এখানে কেন্দ্রীয়, কোনো ডাউট নাই। অক্সিজেন গুলোকে আমি 3 সাইডে আঁকলাম আর কি। এখানে আমাদের কি হলো, বন্ধন তৈরি হলো, এখানে আমাদের বন্ধন তৈরি হলো, এখানে আমাদের বন্ধন তৈরি হলো। ওকে, আচ্ছা তাহলে বন্ড পেয়ার কতগুলো হলো বলো, 6টা। বলো লোন পেয়ার কতগুলো হবে, 26 থেকে তুমি 6 বাদ দাও, তার মানে 20টা। তার মানে এই 20টা লোন পেয়ার তুমি এখন বসাবা, তাই না? 20টা লোন পেয়ার তুমি বসাবা। দেখো কিভাবে বসাবা, 1 2 3 4 5 6,
অষ্টক পূরণ হয়েছে, 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, হ্যাঁ 18টা হয়ে গেছে। আমরা কিন্তু আরো দুইটা বাকি, তাই না? 20টা বসাইতে হবে। এই বাকি দুইটা কোথায় বসাবো? কেন্দ্রীয় পরমাণুতে বসাবো, বুঝছো? কেন্দ্রীয় পরমাণুতে আমি বসাবো। তাহলে এই কাঠামোতে দেখো কেন্দ্রীয় পরমাণুতে কিন্তু কোনো লোন পেয়ার নাই, তাই না? কারণ এখানে আমাদের কিন্তু 18টা ইলেকট্রন হিসাব করতে হচ্ছিল। বাট এখানে দেখো আমাদের কেন্দ্রীয় পরমাণুতে কিন্তু লোন পেয়ার আছে, কারণ এখানে আমাদের 20টা পরমাণু নিয়ে, হ্যাঁ 20টা ইলেকট্রন নিয়ে হিসাব করতে হবে। বুঝতে পারছো আমার বিষয়টা? আচ্ছা, গেল। এই জন্য মেনলি পার্থক্যটা চলে আসে। হ্যাঁ, ওখানে চার্জ ছিল না, এখানে চার্জ আছে কেন? কারণ এই লোন পেয়ার হিসাবটা মেনলি আমাদের চলে আসছে। আচ্ছা, এখন তুমি যদি এখানে আবার চার্জ হিসাবটা করতে চাও তাহলে করতে পারো। আসলে আমরা তাহলে একটু ফর্মাল চার্জ হিসাবটা তোমাদের দেখাই। তাহলে আমরা একটা একটা করে দেখবো। ফর্মাল চার্জ অফ সালফার কত আসে বলো তো? সালফারেরটা, সালফার হচ্ছে 6 ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস লোন পেয়ার কিন্তু এখানে একটা আছে, মানে দুইটা, মাইনাস বন্ড পেয়ার দেখছো 6/2 আসবে। তার মানে কত আসলে বলো তো? 3, তার মানে +1। ওকে, তাহলে সালফার কিন্তু এখানে +1। আচ্ছা, এবার সব ফর্মাল চার্জ অফ অক্সিজেন, এটা কিন্তু আমরা অলরেডি হিসাব করে আসছি। 6 মাইনাস এখানে 6 মাইনাস 2/2, হ্যাঁ এটা কিন্তু আমরা অলরেডি হিসাব করছি। তার মানে সবগুলো এখানে কিন্তু -1। ওকে, সবাই কিন্তু এখানে -1। আচ্ছা, এখন আমাদের টার্গেট কি বলতো? মানগুলোকে কমানো। কিভাবে সম্ভব? আমি এখান থেকে লোন পেয়ার, এখান থেকে একটা লোন পেয়ার টেনে এখানে পাই বন্ধন তৈরি করব। ওকে, এখানে আমি কি করবো? এরকম ভাবে একটা নতুন বন্ধন তৈরি করব, যার ফলে কি দেখা যাবে? দেখা যাবে হচ্ছে এখান থেকে চার্জ একটা কমে গেছে, তুমি চাইলে হিসাব করে দেখতে পারো। এখান থেকে দেখা যাবে কি চার্জ কমে গেছে। ওকে, তখন আমি দেখতে পারবো, দেখো তখন আমি দেখতে পারবো কি এই অক্সিজেনটা ওর ফর্মাল চার্জ চলে আসবে 0 আর ওর ফর্মাল চার্জ চলে আসবে হচ্ছে 0, তাই না? তাহলে আমি যদি নতুন করে অক্সিজেন ফর্মাল চার্জটা করতে চাই তাহলে কত আসবে? দেখো লোন পেয়ার কিন্তু এখন হয়ে গেছে 4টা এবং বন্ড পেয়ারও কিন্তু এখন 4টা হয়ে গেছে, তার মানে 0, তাই না? সালফারটা কত আসবে বলো তো? এখন দেখো সালফারের কিন্তু এখানে বন্ধন কিন্তু একটা বেশি হয়ে গেছে, তার মানে এটা কিন্তু চলে আসবে 0। ঠিক আছে, তার মানে এইটা থেকে কিন্তু তুমি আর কমাইতে পারবা না, বুঝছো? তুমি বলতে পারো ভাই আরো দুইটা পরমাণুর উপরে -1, এগুলো কি কমানো সম্ভব? তুমি চাইলে এখানে লোন পেয়ার দিয়ে দেখো, কমানো কিন্তু সম্ভব না। বুঝতে পারছো? এখানে লোন পেয়ার দিলে সালফারের নতুন করে চার্জ তৈরি হবে, অক্সিজেনের কিন্তু চার্জ তৈরি হয়ে যাবে, মানে সমস্যা হয়। বুঝতে পারছো তো? সমস্যা হয়ে যায়। তুমি চাইলে ট্রাই করে দেখতে পারো। তার মানে এই যে আমাদের যে কাঠামোর তৈরি হলো, এইটাই হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল কাঠামো। ওকে, এইটাই আমাদের সর্বাপেক্ষা স্থিতিশীল কাঠামো। ওকে, আশা করি এটা তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই সালফাইটের গঠন। ওকে, তাহলে আশা করি সালফার ট্রাইঅক্সাইড এটার মাথায় চার্জ নাই কেন তোমরা বুঝতে পারলা, বাট সালফাইট এটার মাথায় চার্জ আছে কেন সেটাও কিন্তু তোমরা বুঝতে পারলা। আচ্ছা, তো চলে আসো আমরা পরবর্তী প্রশ্নে যাই। এবার আসো হচ্ছে আমরা আরো কিছু এক্সাম্পল করি। হ্যাঁ, আসো আমরা আরো কিছু এক্সাম্পল করে দেখার চেষ্টা করি। যেমন ধরো ClO4-, তো এটা নিয়ে অনেকের হচ্ছে কনফিউশন লাগে। হ্যাঁ, কেন কনফিউশন লাগে? কনফিউশন লাগাটা কিন্তু লজিক্যাল কারণ। খেয়াল করে দেখো, এখানে আরেকটা আছে ClO3-, হ্যাঁ ClO2-, ClO-, এটা আছে আমাদের Cl-, তাই না? এরকম বিষয়টা খেয়াল করে দেখো কোনটার নাম কি। তাহলে নামগুলো একটু বলে দিই। হ্যাঁ, নামগুলো জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। মাঝে মাঝে পরীক্ষা হচ্ছে নামগুলো দিয়ে দেয়, তাই না, সংকেত দেয় না। এইটার নাম হচ্ছে ক্লোরাইড, যেটা আমরা সবাই জানি, তাই না, সবাই চিনি। এটা তো কোনো যৌগমূলক না, জাস্ট একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করছে। সো এটা নিয়ে কিন্তু আমাদের টেনশনের কোনো কারণ নেই। ওকে, সেটা কথা আমি বাদ দিই, এটা আমি চিন্তা করলাম না। ওকে, বাদ। উপরে গুলো কি ক্লোরাইড হবে? না, উপরে গুলো কিন্তু ক্লোরাইড না। এটার নাম হচ্ছে হাইপোক্লোরাইট। হাইপোক্লোরাইট, এটার নাম হচ্ছে ক্লোরাইড। এটার নাম হচ্ছে ক্লোরেট। এটার নাম হচ্ছে পারক্লোরেট। তার মানে দেখো ক্লোরাইট আর ক্লোরাইড এই দুটো কিন্তু ভিন্ন জিনিস, তাই না? আচ্ছা, এই সবগুলা কাঠামোর কিন্তু এরকম ভাবে আমরা কি করতে পারি, এরকম স্ট্রাকচার গুলো দেখতে পারি, তাই না? আসলে আমরা একটা দেখি, বাকিগুলো তোমরা হোমওয়ার্ক করবা। আমি এটা তোমাদের দেখাই, বুঝছো? এই যে পারক্লোরেট এটা দেখাই, বাকিগুলো তোমরা পারবা কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তো দেখার চেষ্টা করি এখানে কিরকম কি আসে। দেখো, তো ওর জন্য ই এর মানটা কত আসবে? ক্লোরিন হচ্ছে গ্রুপ 17, মানে ভ্যালেন্স ইলেকট্রন মানে হচ্ছে 7। আচ্ছা,
তারপর দেখো তো এখানে অক্সিজেন আছে 4টা, তার মানে 4 × 6 -1 চার্জ, তার মানে +1 দিবা, তাই তো? আচ্ছা, তার মানে এখানে কত আসলো বলো তো? এখানে আসলো হচ্ছে 4 6 24, 24 32, তাই না? 32 আসলো। এবার আমাকে বলো বিপিই কতগুলো আসবে? বোঝা যাচ্ছে এখানে ক্লোরিন কম, সো ক্লোরিন কিন্তু এখানে কেন্দ্রীয় পরমাণু। 4 সাইডে কি আছে? অক্সিজেন আছে। একটা করে মিনিমাম বন্ধন তৈরি হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে? এরকম 4টা বন্ধন তৈরি হবে। তাহলে বন্ড পেয়ার হয়ে যাবে 4 দুগুণে 8টা। লোন পেয়ার কতগুলো হবে বলো? 32 থেকে তুমি 8 বাদ দাও, তাহলে 24টা, তাই না? 24টা এরকম তুমি এখন বসাও। 1 2 3 4 5 6, তাই না? 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। এখন যদি আমি তোমাকে এখান থেকে ফর্মাল চার্জটা ব্যাখ্যা করতে চাই, তাহলে খেয়াল করে দেখো, এই অক্সিজেনগুলো আসবে হচ্ছে নেগেটিভ, -1, -1, এতক্ষণ তোমরা বুঝতেই পারছো। অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড থাকা মানে -1, ডাবল বন্ড থাকা মানে হচ্ছে 0। এই ক্লোরিনে তুমি দেখো এটা আসলে হচ্ছে তোমার আচ্ছা, ক্লোরিনটা আমি নিজেও বুঝতেছি না, সো আমি যদি হিসাব করে নিই, আমি যদি হিসাব করে নিই তাহলে কত আসবে? ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7টা, মাইনাস লোন পেয়ার তো এখানে নাই, মাইনাস বন্ড পেয়ার দেখতে পারতেছি 8, সো 8/2, এটা আসবে কত? +3। ওকে, তার মানে এটা হচ্ছে 3+, এরকম আসে। সবগুলোর মাথায় হচ্ছে আমাদের চার্জ আছে। এখন এটা কিভাবে সমাধান করা যায় নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো, এটা কিন্তু সমাধান করা সম্ভব। আমি যদি এখান থেকে একটা লোন পেয়ারকে এখানে পাঠাই দেই, তাহলে কি হবে? অক্সিজেনের এটা সরে যাবে, -1 চার্জটা সরে যাবে, ক্লোরিন হয়ে যাবে +2। তোমরা যদি ক্যালকুলেট করো এটা কিন্তু তোমরা পাবা, ক্লোরিন হয়ে যাবে হচ্ছে +2, অক্সিজেন হয়ে যাবে এখানে 0। ওকে, আমাদের এখানে কিন্তু এই লোন পেয়ারটাও নাই, লোন পেয়ারটা চলে গেছে। ঠিক একই রকম ভাবে আমি এখান থেকে যদি পাঠাই দিই, তাহলে এই অক্সিজেনটা হয়ে যাবে 0। হ্যাঁ, এই অক্সিজেনটা এখান থেকে লোন পেয়ার পাঠাই দিলে হয়ে যাবে 0 এবং ক্লোরিন হয়ে যাবে +1। ঠিক একই মেথডে আমি যদি এই অক্সিজেন থেকেও এখান থেকে যদি আমি পাঠাই দিই, এখান থেকে যদি আমি লোন পেয়ারটাকে বন্ধন গঠনে পাঠাই দিই, তাহলে এই অক্সিজেনটা হয়ে যাবে 0 আর এই ক্লোরিনটা হয়ে যাবে 0। বুঝতে পারছো? ওকে, ইজ ইট ক্লিয়ার? তাহলে এই মেথডে এই অক্সিজেন গুলো আসবে হচ্ছে 0, এটা -1, কোনো সমস্যা নাই। বাট ক্লোরিনের মানটা কত আসে আমি তোমাকে আরেকবার ক্যালকুলেট করে দেখাই। 7 মাইনাস, এখন দেখো তো লোন পেয়ার কিন্তু 0, বাট বন্ড পেয়ার কতগুলো হয়ে গেছে? 7টা, তার মানে 7 দুগুণে 14, 14/2 মানে 7, 7 থেকে 7 বাদ দিলে 0। ইজ ইট ক্লিয়ার? আশা করি এটা আমাদের শেষ। হ্যাঁ, বুঝতে পারলাম? তাই দেখছো তো, এই যে ClO4 মাইনাস, এই মাইনাসটা আলটিমেটলি কোথায় আছে? এই অক্সিজেনের মাথায় আছে, তার মানে এইটাই হচ্ছে তার গঠনটা। ওকে, আচ্ছা, তোমাদের এমন একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই আমি কেন এখান থেকে লোন পেয়ারটা নিলাম না, তাই না? আমি তো এইগুলা থেকে লোন পেয়ার নিছি, এখান থেকে তো নিলাম না কেন? এটা কিন্তু কোনো কারণ নাই, বুঝছো? এটা কিন্তু কোনো কারণ নাই। তুমি চাইলে এখান থেকে মানে এই O- কে এখানেও তুমি রাখতে পারতা, তাহলে এখানে তুমি 3টা বন্ড দেখাইতে পারতা, তুমি এখানেও রাখতে পারতা, এখানেও রাখতে পারতা, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে? কারণ আমরা কিন্তু এখন আকৃতি দেখতেছি না। ওকে, আমরা কিন্তু শুধুমাত্র গঠনটা দেখতেছি, গঠন যে কোনো ভাবে তুমি দেখাইতে পারবা। সো এই হচ্ছে আমাদের ClO4 মাইনাসের গঠন। আশা করি তোমরা এটা ক্লিয়ার হইতে পারছো। আচ্ছা, চলো আমরা আরো দেখি। এখন আমরা দেখবো হচ্ছে ফসফেট। ওকে, সেটা হচ্ছে PO4 3 মাইনাস। হ্যাঁ, এটা হচ্ছে কি বলতো? ফসফেট। এটার গঠনটা এখন আমরা একটু দেখার চেষ্টা করব কিরকম কি হয়। আচ্ছা, আসো সেম মেথড, ইলেকট্রন হিসাব করো। ফসফরাস হচ্ছে গ্রুপ 15, তার মানে এটা কত আসবে বলতো? ভ্যালেন্স ইলেকট্রন 5, তাই তো? অক্সিজেন তো আমরা দেখছি 6, তার মানে 4 6 24, আর এখানে দেখছো 3 মাইনাস চার্জ আছে, তার মানে 3 তুমি যোগ করে দিবা, তাই না? তাহলে এখানে কত আসলে বলতো? 24 32, তাই না? 32। আচ্ছা, এবার সবাই যদি বন্ড পেয়ার ইলেকট্রন হিসাব করতে যাই, তাহলে দেখো তো ফসফরাস এবং চারদিকে 4টা অক্সিজেন, 1 2 3 4, এখানে একটা করে বন্ধন দাও। দেখছো কোনো ব্যতিক্রম নাই কিন্তু। তাহলে বন্ড পেয়ার কতগুলো হলো? 8টা। এবার বলো লোন পেয়ার ইলেকট্রন কতগুলা? 32 থেকে তুমি 8 বাদ দাও, 24, তাই তো? এখন 24টা লোন পেয়ার তুমি সুন্দর মতো বসায় দাও। 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। ওকে, হয়ে গেল না? আচ্ছা, এবার তুমি কি করবা, ফর্মাল চার্জ হিসাব করো। অক্সিজেন তো অবভিয়াসলি আমরা এখন করতেছি, সবগুলো হচ্ছে -1 করে আসবে। ফসফরাসটা কত আসে বলো তো, হিসাব করে দেখি। ফসফরাসের ফর্মাল চার্জটা কত? ফর্মাল চার্জ অফ ফসফরাস দেখার চেষ্টা করি। তার ব্যালেন্স ইলেকট্রন 5টা, মাইনাস লোন পেয়ার নাই, মাইনাস বন্ড পেয়ার এখানে দেখেছি 8। সো 8/2 কত আসে বলো তো? 8/2 আসে হচ্ছে 4। 5 - 4 = +1 আসে, তাই তো? তোমার ফসফরাস কিন্তু মাত্র +1। এখানে আমরা দেখছিলাম কি, ক্লোরিন হচ্ছে +3, এটা কিন্তু আমরা দেখছিলাম, তাই তো? ক্লোরিন +3, তাই সে আরো 3টা বন্ধন নিতে পারছে 0 হওয়ার জন্য। বাট এখানে আমি দেখলাম ফসফরাস কিন্তু +1, তাহলে সে কি 3টা বন্ধন নিতে পারবে আগের মতো? না, সে মাত্র একটা বন্ধন নিতে পারবে, রাইট? একটা বন্ধন নিলে ওর চার্জটা 0 হয়ে যাবে, সেটাই কিন্তু আমাদের করা টার্গেট। তাহলে আমি কি করব, যে কোনো একটা ইলেকট্রন, মানে যে কোনো একটা অক্সিজেন থেকে আমি লোন পেয়ার নিব। লোন পেয়ার নিয়ে আমি ফসফরাসের সাথে একটা নতুন বন্ধন তৈরি করব। ওকে, তাহলে এইটাই হবে সবচেয়ে বেশি স্টেবল কাঠামো। এই কাঠামোতে আমি দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রন হয়ে যাবে 10টা, তার মানে এটা হয়ে যাবে 0। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই ফসফেট আয়নের গঠন। বুঝতে পারছো? আশা করি এটা আমাদের ক্লিয়ার হলো। তাহলে আশা করি তোমরা এগুলো বুঝছো। এবার চলে আসো আমরা ভেজালের মধ্যে যাই। ভেজালের মধ্যে যাই কিরকম? আমরা হয়তো জানি ফসফরাসের 2টা অক্সাইড পসিবল, হ্যাঁ, P2O3, কারণ এখানে ফসফরাসের অক্সিজেন, কারণ এখানে আমি দেখতেছি AXB/y নীতি অ্যাপ্লিকেবল হচ্ছে। ফসফরাসের যোজনী 3 এখানে, অক্সিজেনের যোজনী 2 এখানে। ওকে, ভেরি গুড। আরেকটা অক্সাইডে কিন্তু পসিবল, P2O5, ফসফরাস পেন্টাঅক্সাইড। AXB/y নীতি কিন্তু পসিবল, তাই না? তো ফসফরাসের 2টা যোজনী থাকে 3 এবং 5, তাই এখানে 2টা অক্সাইড তৈরি হচ্ছে, ট্রাইঅক্সাইড এবং পেন্টাঅক্সাইড। তাহলে নাইট্রোজেনের যোজনী কত বলো তো? শুধুমাত্র 3, তাই তো? 9 10 এর বই কিন্তু ভুল দেওয়া, 3 এবং 5 দেওয়া। 5 কিন্তু নাইট্রোজেনের যোজনী হয় না, নাইট্রোজেনের যোজনী হয় শুধুমাত্র 3। তাহলে ঠিক আছে, তাহলে একটাই তো অক্সাইড তৈরি হওয়ার কথা এই যুক্তিতে, তাই না? নাইট্রোজেনে দেখা যায় কি, নাইট্রোজেনে দেখা যায় অক্সাইড হচ্ছে 5টা। এই 1টা 2টা 3টা, এই ধরো আমাদের 1টা 4টা, আর এই হচ্ছে আমাদের 5টা। ওকে, এটা হচ্ছে আমাদের নাইট্রাস অক্সাইড, এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, এটা ডাইমার অবস্থায় থাকে, এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তার মোনোমার ফর্মটা, আর এটা হচ্ছে ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড। ওকে, তাহলে কেন নাইট্রোজেন এতগুলো অক্সাইড তৈরি করতে পারে, এটা আমি কেমনে বুঝতে পারি? এটাও কিন্তু আমরা এই লুইস ডট গঠন দিয়ে ব্যাখ্যা করতে পারবো। ওকে, বুঝতে পারছো? তাহলে এখন আমাদের গঠন কিন্তু এটা দেখার দরকার নেই, তোমরা হোমওয়ার্ক করবা, এটাও দেখার দরকার নেই, হোমওয়ার্ক করবা। আমরা এখান থেকে মেইনলি গঠনগুলা দেখবো, ঠিক আছে? একটা একটা করে দেখি। প্রথম আসা হচ্ছে N2O, এটার গঠনটা কিরকম হবে, এটা যদি আমরা দেখার চেষ্টা করি। আসলে তাহলে আমরা এখন N2O-টা দেখি, নাইট্রাস অক্সাইড। এটার অপর নাম কি বলতো? লাফিং গ্যাস, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে তুমি যদি ইলেকট্রন কাউন্ট করো, এটা কোনো সমস্যা নেই, আগে এটা করে নিই আমরা। নাইট্রোজেন আছে গ্রুপ কত বলতো? গ্রুপ 15-তে, তার মানে ভ্যালেন্স ইলেকট্রন 5। তারপর দেখো নাইট্রোজেন আছে 2টা, সো 2 দিয়ে তুমি গুণ করো, প্লাস অক্সিজেন আছে 1টা, এটা কত আসলো? 16। এবার বলো আমাদের বন্ড পেয়ার ইলেকট্রন কতগুলো হবে বলতো? বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে এখানে আমাদের একে দেখতে হবে, রাইট? এখন আকার ক্ষেত্রে এখানে একটু জটিলতা আছে, খেয়াল করে দেখো। আমাদের এখানে নাইট্রোজেন আছে 2টা, অক্সিজেন 1টা, তাহলে কম কোনটা বলতো? কম তো অক্সিজেন, তাহলে অক্সিজেনটা সেন্টারে আসা উচিত, নাইট্রোজেন তো আমাদের প্রান্তের দিকে যাওয়া উচিত, এরকম হওয়া উচিত, তাই না? বাট এরকম কিন্তু হয় না, বুঝছো? এরকম কিন্তু পাওয়া যায় না। আসলে পাওয়া যায় কিরকম জানো? পাওয়া যায় হচ্ছে এরকম, নাইট্রোজেনটাই মাঝখানে থাকে এবং একটা নাইট্রোজেন থাকে হচ্ছে এক সাইডে, অপর অক্সিজেনটা থাকে হচ্ছে আরেক সাইডে। এইটা হচ্ছে তার গঠনটা। তাহলে দেখো আমরা এতক্ষণ যেটা শিখছিলাম, কম সংখ্যা থাকলে কেন্দ্রে থাকে, এটা কিন্তু ইউনিভার্সাল কোনো জিনিস না। এখানে দেখছো এক্সেপশন চলে আসছে, বুঝতে পারছো? এখানে কেন এক্সেপশন আসলো? তুমি অনেকগুলো ব্যাখ্যা কিন্তু এখানে বলতে পারো, অনেকগুলো ব্যাখ্যা বলা যায়। নাইট্রোজেন কিন্তু অক্সিজেন থেকে আকারে বড় হলে কেন্দ্রীয় পরমাণু হয়, এরকম বিভিন্ন ব্যাখ্যা কিন্তু সম্ভব। সো আমাদের মেইন টার্গেটটা হচ্ছে আমরা যাতে গঠনটা মনে রাখতে পারি, তাই না? আচ্ছা, গেল। এবার আসো আমরা এখানে কি করব? বন্ড পেয়ার গুলো গুনবো, তাই না? সো বন্ড পেয়ার গুণ তো খুবই ইজি। এখানে আমাদের একটা বন্ড পেয়ার, এখানে আমাদের একটা বন্ড পেয়ার, সো কতগুলো হলো বলতো? 4টা হয়ে গেল। লোন পেয়ার কতগুলো আসবে?
16 মাইনাস 4 মানে 12। এখন এই 12টা আমরা কি করব, 12টা হচ্ছে আমরা এখন লোন পেয়ারে বসানোর চেষ্টা করব, তাই না? দেখো 1 2 3 4 5 6, তাই না? হয়ে গেল 6টা। তারপর কি হবে আমাদের বলতো, এখানে বসাইতে হবে, দুইটা ইলেকট্রন আছে, তার মানে 7 8 9 10 11 12, তাই তো? আমাদের কিন্তু বিষয়টা এরকম চলে আসলো, বুঝতে পারছি? এরকম কিন্তু চলে আসছে। এখন তুমি যদি এখানে ফর্মাল চার্জ হিসাব করতে চাও, আসলে ফর্মাল চার্জ তো অবভিয়াসলি হিসাব করতেই হবে, কারণ দেখতেছো তো নাইট্রোজেন এখানে কিন্তু অষ্টক পূরণ হয় নাই, তাই না? অষ্টক পূরণ করাইতে হবে না? আসলে তাহলে আমরা একটু ফর্মাল চার্জ গুলো হিসাব করে নিই। তাহলে আমি যদি বাম দিকে নাইট্রোজেনের জন্য হিসাব করি, ব্যালেন্স ইলেকট্রন 5টা, তারপর তো লোন পেয়ার কয়টা আছে? 6টা, ওকে। তারপর দেখো বন্ড পেয়ার 2টা আছে, সো ওর জন্য মান কিন্তু চলে আসে -2, হ্যাঁ, তার মানে 2 মাইনাস, ওকে, ভেরি গুড। তারপর দেখো সেন্টারে যে নাইট্রোজেনটা আছে তার জন্য যদি আমি হিসাব করতে চাই, তাহলে দেখো ভ্যালেন্স ইলেকট্রন 5টা মাইনাস লোন পেয়ার তো এখানে নাই, আমি দেখতেছি বন্ড পেয়ার আছে আমাদের 4টা, তাহলে কত আসলে বলো তো? এটা আসলে হচ্ছে আমাদের +3, তাই তো? 4 থেকে 2 ভাগ দাও, তাহলে 2 আসে, 5 - 2 হচ্ছে 3, তার মানে এটা আসলে হচ্ছে 3+। বুঝতেই পারতেছি মানগুলো অনেক বড় বড়, আর অক্সিজেন হিসাব করে দেখার দরকার নেই, এটা -1 আমরা অনেকক্ষণ দেখতেছি, তাই না? হিসাব করে করে। তাহলে আমি বুঝতেই পারতেছি অবভিয়াস কথা, এখানে কোনো না কোনো ঝামেলা তো অবশ্যই আছে, নাহলে তো এরকম মান আসার কথা না, তাই না? আচ্ছা, এখন এই ঝামেলাটা আমি কিভাবে সমাধান করতে পারি? খেয়াল করে দেখো, আমি যদি এই নাইট্রোজেন থেকে একটা লোন পেয়ারকে এখানে পাঠাই দিই, বুঝছো? আমি যদি এই নাইট্রোজেন থেকে একটা লোন পেয়ারকে এখানে পাঠাই দিই, তাহলে এখানে কি হয়ে যাবে? আমাদের ডাবল বন্ড তৈরি হবে, রাইট? ডাবল বন্ড তৈরি হয়ে গেল। তখন দেখার চেষ্টা করি, তখন আমাদের এখানে চার্জগুলো কত চলে আসবে। হ্যাঁ, এই গেছে আমাদের চার্জটা কত চলে আসে, তাই না? আচ্ছা, আরেকটা কাজ আমি করে নিই। এখানে আমাদের 6টা ইলেকট্রন হয়েছে, তো অষ্টক পূরণ করার জন্য আমি কি করলাম, এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে এখানে পাঠাই দিলাম, বুঝতে পারছো? মানে আমি একটু চালাকি করলাম আর কি, যে অষ্টক পূরণ হচ্ছে না, অষ্টক পূরণ যদি না হয় তাহলে ভাই এই চার্জ নিয়ে ঘাপলা থাকবেই। সো এটা আমি সমাধান করার জন্য কি করলাম, এখান থেকেও একটা ইলেকট্রন নিয়ে এখানে বসাই দিলাম। আচ্ছা, এবার আমরা দেখার চেষ্টা করি কি হয়। হ্যাঁ, এবার আমরা দেখার চেষ্টা করি। সো এটার জন্য কি আসবে বলতো, এখন কিন্তু লোন পেয়ার এখানে হয়ে গেছে 4টা এবং বন্ড হয়ে গেছে 4টা, তাই না? সো 5 - 4 হচ্ছে 1, 1 - 2 কত আসবে বলতো? -1, ওকে। তার মানে এটা কিন্তু এখন -1 আছে, ভেরি গুড। আগে -2 ছিল, এখন -1 কমে গেছে। কিন্তু তুমি মাঝখানে নাইট্রোজেনটা দেখো, এখানে দেখো আমাদের বন্ড হয়ে গেছে এখন কয়টা? 8টা। সো 5 থেকে 4 বাদ দিলে +1, তার মানে আগে থেকে মনে হয় বেটার আছে, তাই না? আগের থেকে আমার মনে হচ্ছে কি বেটার আছে। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা কিন্তু আরো বেটার করা সম্ভব। এই জিনিসটা কিন্তু আরো বেটার করা সম্ভব। কিরকম ভাবে বেটার করা সম্ভব? আমি এখানে দেখতে পারতেছি কি অক্সিজেনে কোনো চার্জ নাই, বাট নাইট্রোজেনের মাথায় হচ্ছে চার্জ আছে, তাই না? আচ্ছা, এখানে যদি আমি অক্সিজেন থেকে ইলেকট্রন না নিয়ে নাইট্রোজেন থেকে আরেকটা লোন পেয়ার নিতাম, তখন গঠনটা কিরকম আসতো বলতো? তখন কিন্তু গঠনটা আসতো হচ্ছে এরকম, তাই তো? এরকম আসতো, রাইট? তার মানে তখন এই নাইট্রোজেনের কিন্তু একটা লোন পেয়ার থাকতো, ওকে, কোনো সমস্যা নাই, বাট চার্জ আসতো 0। এটা চার্জে কিন্তু +1ই আসতো, বাট এটা চার্জ আসতো হচ্ছে -1। লোন পেয়ার কিন্তু এখানে সবগুলো আছে। তার মানে এইটা হলে কিন্তু আমাদের ফর্মাল চার্জটা কি থাকে? সেম থাকে, হ্যাঁ, +1 -1 থাকবে, আবার দেখো +1 -1 থাকবে, তাই না? সেম সেম থাকে। এখন দুইটা স্ট্রাকচার আমাদের চলে আসলো, দুইটা স্ট্রাকচারের জন্য কিন্তু ব্যাখ্যাটা আমাদের জন্য লজিক্যাল, বুঝছো? দুইটা স্ট্রাকচারের জন্য কিন্তু ব্যাখ্যাটা আমাদের জন্য কি হয়? যুক্তিযুক্ত হয়, তাই না? দুটাই ঠিক আছে এরকম মনে হচ্ছে, মনে হচ্ছে না? তুমি এখানে হিসাব করে দেখো, মনে হচ্ছে। তাহলে এখন আমাদের সঠিক উত্তর কোনটা হবে? হ্যাঁ, সঠিক আসলে কোনটা হবে এটা আমি কেমনে বুঝতে পারি? আচ্ছা, তো খেয়াল করে দেখো, যখন এরকম একাধিক স্ট্রাকচার চলে আসবে, যখন এরকম একাধিক স্ট্রাকচার স্টেবিলিটির মধ্যে চলে আসবে, তখন আমাদের দেখতে হবে আমাদের ফর্মাল চার্জগুলো আসলে কোন কোন পরমাণুর মাথায় আছে, তাই না? ফর্মাল চার্জগুলো কোন কোন পরমাণুর মাথায় আছে সেটা আমাকে দেখতে হবে। খেয়াল করে দেখো, নাইট্রোজেন এখানে কেন্দ্রীয় পরমাণু, আবার নাইট্রোজেনে কিন্তু প্রান্তীয় পরমাণু। সো নাইট্রোজেনের মাথায় +1 -1 দুই ধরনের চার্জ আছে, বাট এখানে শুধুমাত্র আমি +1 চার্জ পাচ্ছি, তাই না? তো এখানে কিন্তু তুমি যদি হিসাব করো চার্জের সংখ্যাটা বেশি। তুমি যদি একই মৌল চিন্তা করো, হ্যাঁ ঠিক আছে, এখানে একটা কেন্দ্রীয় একটা প্রান্তীয়, ওকে, বাট তুমি যদি শুধু নাইট্রোজেন হিসাব করো, এখানে দেখছো মাঝখানে প্লাস, এই সাইডে মাইনাস, তাহলে দুই ধরনের চার্জ চলে আসলো। বাট এই কাঠামোতে দেখো শুধুমাত্র এক ধরনের চার্জ আছে, তাই না? তাহলে কম চার্জ, যেখানে কম চার্জ সেটাই বেশি স্টেবল।
সেখানে কিন্তু এইটা হচ্ছে বেশি স্টেবল হয়, এটা কিন্তু স্টেবল হয় না। তার মানে আমি কিন্তু এইটা চিন্তা করব না, আমি চিন্তা করব এইটা। কথা কি বুঝতে পারছো? যদি এরকম সমস্যা হয় তখন আমাদের এইভাবে একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে, বুঝছো? নাইট্রোজেন অক্সাইড গুলো এই জন্য একটু টাফ। আচ্ছা, এবার আমি তোমাকে আরো কিছু স্ট্রাকচার দেখাই, যেমন ধরো হ্যাঁ মানে ওই নাইট্রোজেন দিয়ে দেখাই, ঠিক আছে? N2O3 দেখাই, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। এখানে কি হয় একটু খেয়াল করো, এগুলো কিন্তু কঠিন, বুঝছো? অনেক কঠিন কিন্তু। নাইট্রোজেনের জন্য 5, বাট এখানে নাইট্রোজেন আছে 2টা, তাই তো? অক্সিজেনের জন্য 6, বাট এখানে অক্সিজেন আছে 3টা। তাহলে কত আসলে বলো তো? 28, তাই তো? 5 দুগুণে 10, 3 6 18 মানে 28। এবার আমাদের বন্ড পেয়ার ইলেকট্রন কতগুলো হয়? তাহলে আমরা বুঝতেছিলাম এই ধরনের স্ট্রাকচারে কিন্তু অক্সিজেন কখনোই কেন্দ্রীয় পরমাণু হচ্ছে না, নাইট্রোজেনটাই আমাদের কেন্দ্রীয় পরমাণু হবে, তাই না? এটা তো আমরা দেখছি। আচ্ছা, বাকি পরমাণুগুলো কিভাবে আছে? আমি 3টা অক্সিজেন চিন্তা করতেছি, এর মধ্যে 2টা অক্সিজেন থাকে হচ্ছে এরকম ভাবে। নাইট্রোজেনটাকে আমি যদি এইদিকে চিন্তা করি, তার সাথে একটা অক্সিজেন থাকে এরকম ভাবে। ওকে, এই যে এরকম ভাবে আমাদের বন্ধনগুলো তৈরি হয়। তুমি বলতে পারতা ভাই এটা তো অনেক কঠিন হয়ে গেল, তাই না? আসলে দেখো কঠিন না ভাই, বিষয়টা কিন্তু সিম্পল। আমাদের টার্গেটটা কি ছিল? নাইট্রোজেনটাকে কেন্দ্রে রাখা, তাই না? দেখো আমি নাইট্রোজেন গুলোকে কেন্দ্রে রাখছি না, নাইট্রোজেন গুলো কিন্তু কেন্দ্রে আছে, বুঝতে পারছো আমার কথাটা? কেন্দ্রে কিন্তু আছে। অক্সিজেন গুলোকে আমি সাইডে রাখছি, এটা কিন্তু আমার টার্গেট ছিল। আমি বলছিলাম কি এখানে আমাদের নাইট্রোজেনটা কেন্দ্রীয় পরমাণু, সো নাইট্রোজেন গুলো কিন্তু আমি কেন্দ্রে রাখছি, বাকিগুলো কিন্তু সাইডে রাখলাম। ওকে, আশা করি এটা কোনো সমস্যা হবে না। বন্ধন কতগুলো হলো বলো তো? 2 4 6 8, 8টা বন্ধন হয়েছে, মানে বন্ধন ইলেকট্রন হয়েছে আর কি। লোন পেয়ার ইলেকট্রন কতগুলো হবে চিন্তা করে দেখো তুমি। 28 থেকে 8 বাদ দাও, তার মানে 20। তাহলে 20টা তুমি এখন লোন পেয়ারে সেট করবা। তাহলে দেখো 2 4 6 8 10 12 14 16 18, এবং এখানে আমাদের কি করতে হবে? এই যে আমি বসাই দিলাম 20। ওকে, তাহলে এখন দেখো লোন পেয়ারটা আমি এখানে বসাইলাম কেন, এখানে কেন বসাইলাম না? একটু চিন্তা করে দেখি তো, খেয়াল করে দেখো। তুমি চাইলে এখানেও বসাইতে পারতা, বাট সেই ক্ষেত্রে একটা সমস্যা আছে, বুঝছো? একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা কি? তুমি হয়তো বুঝতে পারতেছো যে নাইট্রোজেনের মাঝখানে কিন্তু সিঙ্গেল বন্ড হইতে পারে, ওকে, ট্রিপল বন্ডও কিন্তু হইতে পারে, সেটাও কিন্তু আমরা দেখছি, তাই না? ট্রিপল বন্ড হইতে পারে, বাট আমি দেখছি ডাবল বন্ডে কিন্তু স্টেবিলিটিটা কমে যায়, তাই না? এটা মনে হয় আমরা একটু অ্যানালাইসিস করে বুঝতে পারতেছি, তাই না? সিঙ্গেল বন্ড হইতে পারে, ওকে। আবার দেখো এখানে কিন্তু মানে এখানে দেখো ট্রিপল বন্ডও কিন্তু হইতে পারে, বাট ডাবল বন্ডের কিন্তু স্টেবিলিটিটা কম। তো আমি যদি এখানে এই জায়গায় যদি লোন পেয়ার নিয়ে ওর অষ্টকটা পূরণ করে দিই, তারপর আমি যখন লোন পেয়ারটাকে এক্সচেঞ্জ করবো, তাই না, ওই যে বন্ড পেয়ার যখন আমি কনভার্ট করব, তখন দেখা যাবে কি এই নাইট্রোজেনের সাথে এই নাইট্রোজেনটা বন্ড পেয়ার তৈরি হয়ে যায়। সো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমি এখানে কি করছি? লোন পেয়ারটাকে এই নাইট্রোজেনের মাথায় রাখছি, বুঝছো আমার কথা? এই হচ্ছে মেইনলি কারণ। তো আশা করি তোমরা বুঝছো। যদি কঠিন লাগে দরকার নাই, তুমি জাস্ট মনে রাখো আমি এই নাইট্রোজেনের মাথায় বসাবো, যার সাথে একটা অক্সিজেন, তার মাথায় আমি অক্সিজেনটাকে বসাবো, মানে লোন পেয়ারটাকে বসাবো। ওকে, আচ্ছা, এখন তুমি যদি ফর্মাল চার্জ হিসাব করো, করতেই পারো, কোনো সমস্যা নেই। বাট আমি কিন্তু চাইলে এখান থেকে খুব সিম্পলি দেখতে পারি, বুঝছো? যেমন ধরো কিরকম ভাবে দেখতে পারি, খেয়াল করে দেখো। এখানে আমি দেখতে পারতেছি কি নাইট্রোজেন আমাদের ইলেকট্রন হচ্ছে 6টা। সো আমি যদি এখান থেকে একটা লোন পেয়ার এখানে বসাই দিই, তাহলে এখানে ইলেকট্রন হয়ে যাবে 8টা, তাই না? ইলেকট্রন কয়টা হয়ে যাবে বলো তো? 8টা হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখো এখানে এই নাইট্রোজেনের জন্য কয়টা ইলেকট্রন আছে? 2 4 6। সো এখান থেকে যদি আমি আরেকটা লোন পেয়ার সরাই নিয়ে যাই, দেখো আমি যদি এটা তো সরাই ফেলছি, এটা তো আমি সরাই ফেললাম, আমি যদি এখান থেকে একটা সরাই ফেলি, তখন এখানে হয়ে যাবে এরকম। তো দেখছো এখনো কিন্তু নাইট্রোজেনের অসুখটা পূরণ হয়ে গেল। তুমি বলতে পারতে ভাই এটা আবার অন্যরকম ভাবে কেন করলেন? আসলে অন্যরকম ভাবে করি না, এটা আমি শর্টকাটে করে ফেলছি। ওকে, এখানেও কিন্তু তুমি চাইলে ফর্মাল চার্জ দিয়ে হিসাব করতে পারো, বাট আমি দেখতে পারতেছি কি ফর্মাল চার্জ দিয়ে হিসাব করাটা একটু প্যারা, তাই না? অনেক হিসাব করা লাগে। সেজন্য আমি কি করলাম, আমি কিন্তু একদম শর্টকাটে করে ফেললাম। হ্যাঁ, অষ্টক পূরণ করতে হবে, এই জিনিসটা আমাদের টার্গেটেড ছিল। তো তুমি চাইলে কিন্তু এখনো কি করতে পারো, ফর্মাল চার্জটা ক্যালকুলেট করতে পারো। ক্যালকুলেট করে দেখবা কি এখানে আমাদের আসা হচ্ছে +1, এখানে আসা হচ্ছে -1। হ্যাঁ, এরকম আসে কিন্তু। ওকে, এখন তুমি বলতে পারো ভাই প্লাস মাইনাস কি নষ্ট করা যায় না? আমি এখান থেকে লোন পেয়ে নিয়ে ওর মধ্যে পাঠিয়ে দিই, তাই তো মনে কাজ হয়ে যায়। আসলে এটা হবে না। কেন? কারণ নাইট্রোজেনের যোজনে কিন্তু 5 হয় না, বুঝছো, 3 হয়, রাইট? এবং আমি যদি লোন পেয়ারটাকে হিসাব করি তাহলে কিন্তু 4 হওয়া পসিবল, তাই তো? দেখছো এখানে কিন্তু 4 হয়ে গেছে, এই জন্য মাথায় একটা প্লাস চার্জ দিয়ে আমি ব্যালেন্স করছি।
5 কিন্তু হবে না, নাইট্রোজেনে কিন্তু 5 হওয়া সম্ভব না, ডি অরবিটাল কিন্তু নাই। সো আমি চাইলে কিন্তু এখান থেকে নাইট্রোজেনের কাছে লোন পেয়ারটাকে পাঠাইতে পারি না। পাঠালে সমস্যা কি, নাইট্রোজেনের মাথায় নেগেটিভ ফর্মাল চার্জ চলে আসবে, ওটা কিন্তু সমস্যা, তাই না? কেন্দ্রীয় পরমাণুতে কখনোই নেগেটিভ ফর্মাল চার্জ আসে না। তাই আমি বলতে পারি এইটাই হচ্ছে সবচেয়ে স্টেবল কাঠামো, বুঝছো? এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে স্টেবল কাঠামো। এরপর হচ্ছে ব্যতিক্রম গুলায়, হ্যাঁ, ঝামেলা গুলায় ব্যতিক্রম। ব্যতিক্রমের মধ্যে প্রথমে আছে আমাদের NO, নাইট্রিক অক্সাইড। তুমি যদি এখানে ইলেকট্রন ক্যালকুলেট করো তাহলে কতগুলো পাবা? নাইট্রোজেনের জন্য 5, অক্সিজেনের জন্য 6, তাহলে কত আসলো? 11। সমস্যা, আমরা কিন্তু জোড় সংখ্যা নিয়ে ডিল করতেছিলাম, কারণ অক্সিজেন কিন্তু সবসময় জোড়বদ্ধ, কারণ আমরা কিন্তু সবসময় জোড় ইলেকট্রন নিয়ে হিসাব করতেছিলাম, ওকে? কারণ ইলেকট্রন গুলো কিন্তু জোড়বদ্ধ হয়ে কিন্তু বন্ধন তৈরি করে। তাহলে এখানে যে আমাদের একটা বিজোড় সংখ্যা চলে আসলো, এটা আমি কি করতে পারি? আচ্ছা, আগে আমরা গঠনটা আঁকি। এই দেখো নাইট্রোজেন আর এই দেখো অক্সিজেন, তাই না? এদের মধ্যে একটা সিঙ্গেল বন্ড থাকবে। আগে এটা আমরা নর্মাল নিয়মে করে নিই। এখানে আমাদের বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে কয়টা বলতো? 2টা, তাই তো? লোন পেয়ার কতগুলো হবে? 11 - 2 মানে 9টা। আচ্ছা, তাহলে এখন আসো লোন পেয়ার বসাও। 2, 4, 6, তারপর দেখো 7, 8, এই যে একটা 9। সমস্যা দেখছো? সিঙ্গেল ইলেকট্রন, তাই না? যোজনী যেটা আর কি। তাহলে এইটা কিন্তু আমরা দেখি না এতক্ষণ, বাট এখানে কিন্তু সেটা থাকে। এখন বিষয়টা কি জানো, যখন এরকম অড ইলেকট্রন চলে আসে তার ক্ষেত্রে কিন্তু আমাদের ওই লুইস গঠন বলো, ভিবিটি বলো, ভিএসিপিআর বলো, এগুলো কিন্তু কোনোটাই প্রযোজ্য হয় না। সেক্ষেত্রে আমাদের নতুন একটা থিওরি জানতে হয়, যেটাকে আমরা বলেছি রেজোনেন্স, অনুরণন। তো সেই থিওরি অনুযায়ী এই যে আমাদের যে আনপেয়ার্ড ইলেকট্রনটা আছে সেটা কি করে? সেটা হচ্ছে অক্সিজেনের সাথে এরকম ভাবে একটা রেজোনেটিং বন্ধন তৈরি করে, ওকে? এটা কি করবে বলতো? রেজোনেটিং বন্ধন তৈরি করে। সো এই জন্য এই ইলেকট্রনটাকে আমরা কিন্তু রেজোনেটিং ইলেকট্রনও বলতে পারি, হ্যাঁ? সো এই জন্য এটা একটু ব্যতিক্রম চলে আসে। সো মনে রাখবো, যদি আমাদের এই ই এর মানটা বিজোড় চলে আসে তাহলে কিন্তু সমস্যা, তাহলে এরকম সমস্যা তৈরি হয়। আচ্ছা, এখানে তো একটা কথা বলতে ভুলেই গেলাম। তুমি যদি চাও এখানে ফর্মাল চার্জ হিসাবটা দেখাইতে পারো। যেমন ধরো এখানে তুমি যদি ফর্মাল চার্জ দেখো, এটা -1 আসে আর এটা +1 আসে, তাই না? বাট আমি কি চাইবো? ক্ষুদ্রতম সংখ্যা কনভার্ট করতে চাইবো। সেটা যদি আমি এদিকে নিয়ে আসি তখন কি হয়ে যাবে? এখানে একটা পাই বন্ধন তৈরি হয়ে যায়। এখানে কি হয়ে যাবে? একটা পাই বন্ধন তৈরি হবে, রাইট? তখন নাইট্রোজেনের 0 চলে আসে, অক্সিজেনের কিন্তু 0 চলে আসে, ওকে? আর রেজোনেটিং বন্ধনের বিষয়টা কিন্তু আমরা বুঝছি, ওটা নতুন কিছু না। এবার চলে আসো আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড। এখানে তুমি একই রকম ভাবে হিসাব করো, নাইট্রোজেন হচ্ছে 5, এখানে 2টা অক্সিজেন, সো 2 × 6, সো কত আসবে বলতো? 17। বন্ড পেয়ার ইলেকট্রন তুমি হিসাব করো, হিসাব করলে কি আসে দেখো তো? নাইট্রোজেনটা এখানে কেন্দ্রীয় পরমাণু, অক্সিজেন অক্সিজেন, দেখো এখানে আমাদের এরকম ভাবে 2টা বন্ধন থাকে, তাই না? আচ্ছা, তাহলে কতগুলো হলো? 4টা হলো। তাহলে লোন পেয়ার ইলেকট্রন কতগুলো হবে বলতো? 13টা। 17 থেকে তুমি 4 বাদ দাও। আসো তাহলে আমরা এবার লোন পেয়ারটাকে ক্যালকুলেট করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই যে একটা 13। বুঝতে পারছো? আচ্ছা, এখন তুমি যদি এখানে চার্জ হিসাব করতে চাও করতে পারো। -1 + 2 -1, তার মানে বুঝতে পারতেছি এখানে আমাদের কি হবে। এখানে আমাদের হচ্ছে, তাহলে দেখো এই যে এখান থেকে একটা লোন পেয়ার আমি ইউজ করে ফেলবো, ইউজ করে এখানে হচ্ছে আমি বন্ড তৈরি করে ফেলবো, তাই না? বন্ড তৈরি করে ফেললাম, তাহলে দেখা যাবে কি? দেখা যাবে হচ্ছে এটা হয়ে যাবে 0, আর এটা হয়ে যাবে 0, এরকম, হ্যাঁ? সো বাকি যে ফর্মাল চার্জটা থাকে সেটা কি করবে? এরকম ভাবে রেজোনেটিং বন্ধন তৈরি করবে, বুঝছো? এখানে ফর্মাল চার্জটা রেজোনেটিং বন্ধন তৈরি করার মাধ্যমে 0 হয়ে যায়। একটু কঠিন ব্যাখ্যা, সো অত কঠিন ব্যাখ্যা আমাদের কোনো প্রয়োজন নাই। সো এই গেল হচ্ছে আমাদের বিষয়গুলো, ব্যতিক্রমগুলো। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ব্যতিক্রমটা হচ্ছে আমাদের বিজোড় ইলেকট্রনের জন্য হয়, বুঝছো? এটা কিন্তু আমাদের বিজোড় সংখ্যক ইলেকট্রন হইলে হবে। ওকে, জোড় হলে তো কোনো সমস্যা নাই, বিজোড় হইলে কিন্তু আমাদের সমস্যাগুলো তৈরি হয়ে যায়, ওকে? আচ্ছা, সো আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্কগুলো সিম্পল দিব, তোমরা একটু হোমওয়ার্কগুলো করবা।
আচ্ছা, সো হোমওয়ার্কের প্রথম হচ্ছে আমাদের নাইট্রাইট NO2 মাইনাস, নাইট্রেট, সালফেট, তারপর হচ্ছে ডাইহাইড্রোজেন ফসফেট, ওকে, এরকম। তারপর এগুলো একটা করলেই হবে, বুঝছো, এত কঠিন না। তারপর যে ওইগুলা এখান থেকে একটাই করো। তারপর ধর হচ্ছে আমাদের NH4, তারপর ধর হচ্ছে আমাদের BF4, ওকে, এগুলা করো, ঠিক আছে। সো আজকের লেকচারটা এই পর্যন্তই। তোমরা আশা করি পড়াটা বুঝছো। কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবা। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।